নিধিকে বাড়িতে নিয়ে আসা হয়েছে 5 দিন হলো। মেয়েটা একেবারে ঘরকুনো হয়ে আছে। কারোর সাথে তেমন কথাই বা তার বলা হয় না, একেবারে চুপচাপ থাকে। খাবার বেলায় সোহানা বা নিপাকে জোর করে খাওয়াতে হয়। মির্জা বাড়ির লোকের অনেকটাই চুপসে রয়েছে। অন্যদিকে নাভানুরও একই হাল। দিনরাত আল্লাহর কাছে দোয়া চায় নিজের কৃতকর্মের জন্য। তবুও সোহানা নাভানকে নিয়ে অতটাও চিন্তিত নয়। সে অ্যাডাল্ট, নিজেকে সামলাতে শিখে নেবে নিশ্চয়। নিধি ঘরের সাথে লাগোয়া বেলকনিতে বসেছিল। শিউলি ফুলের গাছের দিকে নজর তার। ফুল নেই, তবুও এক ধ্যানে তাকিয়েছিল। আজকাল নিজের শরীরটাকেও তার প্রচুর ঘৃণা লাগে। মাঝে মাঝে মনে হয় শরীরটা কেটে কুটে ছিঁড়ে ফেলতে। এত বড় দীর্ঘশ্বাস ফেলে নিধি। রুম থেকে অনবরত ফোনের আওয়াজ ভেসে আসছে, কিন্তু ফোনটা রিসিভ করতে মন চায় না নিধির। আনুমানিক 15টা কল তো হবে। বিরক্ত হয়ে নিধি গিয়ে এবার ফোনটা রিসিভ করে। বলুন, এতবার কল কেন দিচ্ছেন? কিছুটা ঝাঁঝালো কণ্ঠেই প্রশ্ন করে নিধি। ফোনের পাশ থেকে ফাহাদ তেমন কোনো রিয়াকশন দেখায় না, শুধু শান্ত গলায় বলে, কখন থেকে ফোন করছি নিধি? দরকারি ফোনও তো হতে পারে। নিধি কোনো উত্তর দেয় না, চুপ করে রইল। ফাহাদ ফোনের পাশ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, দরজাটা খোলো। মানে? আমি সে কখন তোমাদের বাড়িতে এসেছি, নিপা আন্টি তোমাকে দরজা খোলার জন্য এতবার করে ডাকছে, কিন্তু তুমি? ট্রাস্ট মি, এখন দরজা না খুলে ভেঙে ফেলবো আমি। নিধি ফোন রেখে দরজাটা খুলে এখান কখন থেকেই নিপা ডাকছিল। দরজা খুলতেই ফাহাদকে দেখে নিধি, শান্ত অবিচল মুখ। নিধি সরে গিয়ে কাউচে পা উঁচিয়ে উঠিয়ে বসে থাকে। ফাহাদ ধীর পায়ে হেঁটে নিধির পাশে বসে। নিধি সে দিনের ওই দিনের বিষয়ে কিছু বলবেন না। আমার ভালো লাগে না জবাব দিতে। ফাহাদের মুখের কথা থাকতেই নিধি কাট গলায় জবাব দেয়। ফাহাদ হতাশ হয়ে নিধির দিকে তাকায়। বড় মুশকিলে পড়া গেছে যেন। নিধি কিছু না বললে বুঝবে কিভাবে? এদিকে নাভানেরও কোনো হদিশ নেই। ফাহাদ যথাযথ নিজেকে শান্ত রেখে ঠান্ডা গলায় বলে, আই নো নিধি, ঘটনাটা তুমি ভুলে যেতে চাও, বাট নিধি, তুমি কি জানো তোমার ঘটনাটা কোনো স্বাভাবিক নয়? এর আগে থেকে প্ল্যান করা সবটা করেছে। নিধি এবার চোখ তুলে ফাহাদের দিকে তাকালো। কালোমণির চোখগুলো যে কতটা রাত নির্ঘুমে কাটিয়েছে তা জানান দিচ্ছে যেন। ফাহাদ এবার নরম হয়ে বলে ওঠে, প্লিজ নিধি, বলো সবটা। তুমি কি চাও না তাদের শাস্তি হোক? নিধি চুপসে থাকে অনেকক্ষণ, কোনো কথা বলতে পারে না সে। ফাহাদ নিধির হাতে ধরে রিকোয়েস্ট করে। নিধি চোরার চোখে একবার ফাহাদের দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলে ওঠে, বিকালের পরই সেদিন আশাদের বাড়ি থেকে বের হয়ে সিএনজি করে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর মাঝ রাস্তায় আসতেই লোকটার গাড়ি নষ্ট হয়ে যায়। আমি বাইরে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে অনেকক্ষণ কল করি, উনি ফোন তুলেন না। হঠাৎ কেউ পেছন থেকে আমার নাকে রুমাল চেপে ধরে। তারপর আর আমার কিছুই মনে নেই। জ্ঞান ফিরতে আমি ওই বাড়িতে নিজেকে আবিষ্কার করি। আর নিধির গলা কেঁপে যায়, আর কোনো বলার মতো সাহস পায় না সে। ফাহাদ আর জোর করে না। নিধি 2 হাতে মুখ চেপে ধরে কাঁদতে থাকে। ফাহাদ নিধির পেটে হাত বুলিয়ে কাঁদতে নিষেধ করে। ওদের কাছে আমি কত আকুতি মিনতি করেছি আমাকে ছেড়ে দিতে, জানেন? শেষ মুহূর্তে জ্ঞান হারাবার আগে আমি আমার মৃত্যু কামনা করেছি পর্যন্ত। ফাহাদ চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। নিধির কান্না কিছুটা থেমেছে। খানিকক্ষণ দুজনেই চুপ করে কাটিয়ে দিল। নিধি এবার গা এলিয়ে দিল। ফাহাদ শান্ত চোখে তাকিয়ে রইল নিধির দিকে। কিছুক্ষণ পরে কিছুটা মনে করার মতো ভয়ার্থ মুখে নিধি বলে ওঠে, ওরা আমার ভিডিও করেছিল ফাহাদ, আমার মনে আছে কিছুটা। কিঞ্চিত ভ্রুকুটি কুঁচকে গেল ফাহাদের। নিধির দিকে তাকিয়ে ধাতস্থ করলো সে সবটা সামলে নেবে। দুপুর 3টে। ইনায়া ভার্সিটির রাস্তায় দাঁড়িয়ে আছে। হোস্টেলে এখন যাবে না সে। ভেবেছে বাইরে থেকে কিছু খেয়ে নেবে, তারপর যাওয়া যাবে। আজকে টিউশনিও নেই। ইনায়ার ভাবনার মাঝেই সামনে গাড়ি রাখে জায়ান। ইনায়া চোখ ঘুরিয়ে দেখে সেটা। ইনায়া একটু অবাক হয়। জায়ানের চোখে আজ পাওয়ারের চশমা। ইনায়া কিছু জিজ্ঞেস করার আগেই জায়ান মৃদু গলায় বলতে শুরু করে, আর বলো না, গত কয়েকদিনের মাথা ব্যথায় ডাক্তারের শরণাপন্ন হয়েছিলাম। তিনি আমাকে চশমা ধরিয়েই এই হাল করে দিয়েছেন। গুন্ডামিপনা অব্যাহত থাকলে কয়দিন পরে জানটাই হারাবেন। জায়ান হাসলো সেটা শুনে। সে ইনায়ের কাছে এসে শান্ত গলায় বলে ওঠে, গাড়িতে ওঠো, আজকে একটা স্পেশাল জায়গায় যাওয়া যাক। আমি লাঞ্চ করিনি এখনও, অতএব যাওয়া যাবে না। জায়ান ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে করুণ গলায় বলে, আমারও না লাঞ্চ করা হয়নি, চলো একসাথে এক্ষুনি।
লাঞ্চের কথাটা শক্ত গলায় বলে জায়ান। ইনায়া কিছু না বলে জায়ানের সাথে গাড়িতে উঠে বসে। চলতে চলতে প্রায় সময়ের ঘরে 1 ঘন্টা পেরিয়েছে, কিন্তু এখনও জায়ানের নির্দিষ্ট জায়গা আসেনি। ইনায়া প্রচণ্ড বিরক্ত হয়ে জায়ানের দিকে তাকালো, কিন্তু তার কোনো হুঁশ জ্ঞান নেই। সে এক ধ্যানে গাড়ি চালাতে মগ্ন। শহর থেকে কিছুটা দূরে একটা রেস্টুরেন্টের দিকে গাড়ি থামায় জায়ান, ইনায়াকে হাতে ইশারা করে নামতে। ইনায়া গাড়ি থেকে নেমে অবাক হয় রেস্টুরেন্টের দিকে তাকায়। নেম প্লেটে জলজল করছে গ্রাম পাহাড়ি নামটি। সম্পূর্ণটাই বাঁশের বেত দিয়ে তৈরি, শুধু উপরে রঙিন টিনের ছাউনি। ইনায়া জায়ানের পেছন কাঠের সিঁড়ি বেয়ে উপরে ওঠে। রেস্টুরেন্টের ভেতরটা খুব আধুনিক, আলাদা আলাদা ক্যাবিন করা এখানে। ইনায়া কিছুটা অবাক হলো ভিতরের পরিবেশ দেখে। বাইরের দিকে বাঁশের বেত হলেও ভেতর দিয়ে তার উপর মাটির প্রলেপ দেওয়া, তার উপর বিভিন্ন রঙের নকশা করা, একদম মাটির ঘরের মতো। জায়ান ইনায়াকে একটা ক্যাবিনে বসিয়ে দিয়ে খাবার অর্ডার করতে যায়। ইনায়া ক্যাবিনটা দেখে পুলকিত হলো অনেক। মেঝেতে মাতুর পাতা, মাঝখানে গোল আকৃতির কাঠের খোদাই করা, নিচু সাইজের টেবিল সেট করা। এখানে আসন পেতে বসে স্বাচ্ছন্দ্যে খেতে পারবে। ইনায়া হাসি মুখে সেখানে বসে পড়ে। ক্যাবিনের লাগোয়া ছোট বেতের জানালা দিয়ে বাইরে তাকায়। এই দিকটা অনেক নিলিবিলি। ইনায়া বাইরে এক ধ্যানে থেকে তাকিয়ে থাকে। তন্মধ্যে জায়ান ক্যাবিনে ঢুকে ইনায়ের দিকে এক পলক তাকিয়ে তড়ি ঘড়ি করে বসতে বসতে বলে ওঠে, আর 10 মিনিট ওয়েট করতে হবে হরিণী। উফ, বড্ড দেরি হয়ে গেছে। জায়ানের হঠাৎ কথায় ইনায়ের ধ্যান ভাঙে। শান্ত দৃষ্টি স্থির করে জায়ানের পানে, অতঃপর মৃদু হেসে প্রশ্নের স্বরে বলে, মন শান্ত হয়ে গেল। জানেন, শহরের কোলাহল, যানবাহনের হর্ন সব থেকে মুক্ত এই জায়গাটা। আসলে গ্রামের ফিলিংস আসছে। কোথায় পেলেন এর খোঁজ? জায়ান ইনায়ের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এমন কম সময় হয়েছে ইনায়া তার সাথে হাসি মুখে কোনো কথা বলেছে। জায়ান আলতো হেসে জবাব দেয়, দাদু থাকতে এই রেস্টুরেন্ট করেছিলাম। আইডিয়াটা তারই ছিল। ওনার সাথে এখানে আসতাম গ্রামীণ খাবারের স্বাদ নিতে। তিনি মারা যাওয়ার পর আজ তোমার সাথে আবার। ইনায়া অবাকের স্বরে জিজ্ঞেস করে, এখানে সত্যি গ্রামেরও পাহাড়ি আইটেম পাওয়া যাবে? কিন্তু আমি বন মোরগ ছাড়া পাহাড়ি আইটেম আর কোনো অর্ডার করিনি, কারণ আমি তাদের খাবার দাবার বেশি একটা পছন্দ করি না। কয়েক পদের ভর্তা, আরও কিছু পদের খাবার, এতেই চলবে। দাদুর কারণে এটা ধরে রাখা। এনার ভ্রু কুঁচকাল, কিন্তু আমার তাদের খাবার খুব পছন্দ। তাই বলো কী খাবে? জায়ান ঝটপট জিজ্ঞেস করলো। এনা কিছুক্ষণ ভেবে ঝটপট উত্তর দিল, ব্যাঙের স্যুপ। জায়ান বড় সড়ো চোখে এনায়ের পানে তাকায়। এনায়ের মুখে দুষ্টু হাসি। জায়ান হালকা হেসে বলে, সরি ম্যাম, আমাদের রেস্টুরেন্টে এমন ডিশ বানানো হয় না। তাহলে শামুক সিদ্ধ হবে তো স্যার? আমার ইচ্ছে জীবনে একবার হলেও এসব ট্রাই করব, বলে উচ্চ স্বরে হেসে ওঠে ইনায়া। জায়ান মৃদু হেসে তাকিয়ে থাকে ইনায়ের দিকে। এই প্রাণবন্ত ইনায়াকে তার প্রচণ্ড ভালো লাগছে। আচমকা জায়ান ইনায়ের দিকে তাকিয়ে আলতোভাবে ঠোঁট নাড়িয়ে স্ফুট কণ্ঠে বলে ওঠে, চলো না হরিণী, দুজনে বিয়ে করে ফেলি। জায়ানের আচমকা এমন কথায় হাসি থেমে গেল ইনায়ার। দৃঢ় বিশ্বাস নিয়ে জায়ান তার দিকে তাকিয়ে। ইনায়া হক চোকালো না, সেও শান্ত চোখে তাকিয়ে রইল জায়ানের পানে। সোহানা মির্জা আজকে না পারতে অফিসে এসেছেন। নিধিকে ফেলে আসতে তার মন সায় দিচ্ছিল না। নিপার ভরসায় এসেছেন অনেকটা। দ্রুত কাজ সেরে জলদি বাড়ি ফেরা তার আগেও এক জায়গায় যেতে হবে সোহানার। এদিকে নাভানির স্তব্ধতা তাকে আরও পোড়াচ্ছে। টেবিলের এক কোণে কতগুলো ফাইল পড়ে রয়েছে। সোহানা হাতে কলম ধরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার ধ্যান ভাঙে নাহিদ মির্জার হঠাৎ আগমনে। তিনি সোহানার সামনের চেয়ারে বসে হালকা স্বরে জিজ্ঞেস করে ওঠে, ফাইলগুলো এখনও সিগনেচার করনি? বাড়ি ফিরতে হবে তো? সোহানা তার এই কথায় কোনো জবাব দেয় না, শুধু মলিন মুখে বলে ওঠে, মিজানুল করিম বলেছে ফোন করে বলেছেন একবার তাদের বাড়িতে যেতে। হয়তো কোনো জরুরি কথা আছে। আমাদের সাথে কি কথা বলতে পারে? চিন্তিত হয়ে জিজ্ঞেস করে নাহিদ মির্জা। সোহানা চেয়ার থেকে উঠতে উঠতে শান্ত গলায় বলে, হয়তো ঈশান তিথির বিষয়। নাভান ফাহাদের অফিসে এসেছে প্রায় ঘন্টা সময় ধরে। সে ফাহাদ আর জায়ান থমথমে মুখ নিয়ে বসে আছে। নাভান বেশ কিছুটা রেগেই রয়েছে। ফাহাদ বড় একটা নিঃশ্বাস ফেলে সামনে রাখা ল্যাপটপে চোখ স্থির করে নাভানের উদ্দেশ্যে বলে, কি করতে চাস এখন? আর কি, অদিতিকে 7 টুকরো করতে
না পারলে আমার মাথা ঠান্ডা হবে না। রাগে ক্ষোভে হুঙ্কার ছেড়ে বলে ওঠে নাভান। জায়ান আর ফাহাদ তার দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। সুন্দর মায়াময় পুরুষালী মুখটা কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে তার নীরব সম্মতি প্রকাশ করছে। সব সময়কার মতো পারফেক্ট হ্যান্ডসাম নাভান শাহরিয়ারের আজ দেখা পাওয়া দুষ্কর হয়ে গেছে। জায়ান এবার শান্ত গলায় জিজ্ঞেস করে, ওকে কই পাবে তুমি? সে গভীর জলের মাছ, ধরতে পেলেও হারিয়ে ফেলবে। এখন বলো ওর ডিমান্ড কি? নাভান জায়ানের পানে হতাশ দৃষ্টিতে তাকিয়ে সকালের ঘটে যাওয়া ঘটনায় ফিরে যায়। নাভান সারা রাত জেগে প্রায় ভোরের দিকে চোখ লাগিয়েছিল মাত্র। তখনই ফোন কলে তার ঘুমের ভাটা পড়ে। আননোন নাম্বার দেখে নাভান ফোন রিসিভ করতে এক পরিচিত মেয়ের কণ্ঠে তার ঘুম পুরোপুরি উবে যায়। অনেকটা তিরিক্ষি মেজাজ নিয়ে ফোনের অপর প্রান্তে থাকা অদিতিকে প্রশ্ন করে নাভান, কি চাই তোমার? আমাকে ফোন দেওয়ার সাহস কই পেলে? ফোনের অপর প্রান্তে অদিতি হাসল কিঞ্চিত পরিমাণ। ঠোঁট বাকি আলতো স্বরে বলে ওঠে, তোমাকে ফোন দিতে হলে সাহসের দরকার আছে নাকি? মনে নেই কত রাত দুজনে ফোন কলে কাটিয়েছি? আচ্ছা বাদ দাও সেই কথা, আগে তোমার হোয়াটসঅ্যাপটা চেক করো, তোমার জন্য সারপ্রাইজ আছে। নাভান অদিতির কথায় বিরক্ত হয় অনেকটা। তারপর হোয়াটসঅ্যাপ চেক করতেই কপাল কুঁচকে যায় নাভানের। মেজাজ ঠিক আগের মতো দাঁতে দাঁত পিষে বলে ওঠে, তাহলে নিধির সাথে ঘটে যাওয়া ঘটনা সাথে তোর হাত ছিল? আর এখনই ভিডিও লিঙ্ক দিয়ে কী করতে চাইছিস বল? সত্যি বলছি অদিতি, তোকে যদি এখন সামনে পেতাম হাজার টুকরো হয়ে যেতি। অদিতি কথাটা শুনে মৃদু হেসে বলে ওঠে, আমি তো মোটে এমন করতে চাইনি নাভান, তুমিই বাধ্য করেছো। 1 সপ্তাহ সময় দিলাম তোমাকে, কানাডায় ফিরে আমাকে বিয়ে করো, না হলে তোমার বোনের এই রেপের ভিডিও আমি পুরো দেশকে দেখিয়ে দেব। ব্লাডি বিচ, তোকে এর আগেই নিজ হাতে খুন করব। আর বাচ্চা বোনটাকে এর মধ্যে এনে তুই ভালো করিসনি। নাভান প্রায় চিৎকার দিয়ে বলে। অদিতির কোনো হেলদোল তাতে দেখা যায় না। সে আবারও শান্ত গলায় বলে ওঠে, আমারও না তোমার ওই নিব্বি বোনকে আমাদের মধ্যে টানতে ভালো লাগেনি। প্রথমে টার্গেট ইনায়ের দিকে ছিল, শালী নেতা জোগাড় করে আমার বাবা মাকে অপদস্থ করছে। পরে ভাবলাম আগে তোমার সাথে বোঝাপড়া করে নি। কী বলো তো, ইনায়ের সাথে তো তোমার কিছুই ছিল না, কিন্তু আজকাল তার প্রতি বেশি ভাব দেখাচ্ছ। পরে যে তোমার ওই বাচ্চা বোনের মতো বাচ্চা বউটার যে এমন হবে না তার গ্যারান্টি আমি দিতে পারবো না। কথাটা বলেই অদিতি ফোনটা কেটে দেয়। নাভান রাগে দিশেহারা হয়ে যায়। তার ভুলের মাসুল নিধিকে দিতে হচ্ছে এই ভেবে নাভানের বুকটা কেঁপে ওঠে। প্রচুর চিৎকার করে কাঁদতে মন চাইছিল তার। সবশেষে নাভান ফাহাদের কাছে এসে সবটা জানায়। ঘরের সবাই জানলে এখন আরও টেনশন করবে, বিশেষ করে নিধি। সবটা শুনে জায়ান বাঁকা হাসে। বাকি দুজনের দিকে তাকিয়ে সরু কণ্ঠে বলে ওঠে, অদিতি বাংলাদেশেই আছে। জায়ানের কথায় ফাহাদ আর নাভান আশ্চর্য দৃষ্টিতে তাকায়। জায়ান নাভানকে বলে, সকালে নাম্বারটা বের করতে, যেটা দিয়ে অদিতি তাকে কল করেছিল। নাভান কল লগে গিয়ে নাম্বারটা দেখতে অবাক হলো। 11 ডিজিটের বাংলাদেশের নাম্বার। ফাহাদ জায়ানের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তোর কি মনে হয় এ নাম্বারের মাধ্যমে ওকে ধরা সহজ হবে? আমার মনে হয় না, সে খুব চতুর। কিন্তু অদিতি যে বলল আমাকে কানাডায় ফিরে বিয়ে করতে, সেটা ওর চাল। নাভানের কথায় উত্তর দেয় জায়ান। মাথার মধ্যে কিছুই ঢুকছে না তাদের। কিভাবে কি করবে তাদের এই ভাবনার মধ্যে সেখানে হাজির হয় ফাহাদের দলের এক ছেলে। সে জানায় সোহানা মির্জা তার সাথে দেখা করতে এসেছেন। হঠাৎ করে সোহানের এখন আগমনে তাদের 3 জনের মনে একটু অবাক হয়। কারণ ছাড়া সোহানা ফাহাদের অফিসে কেন আসবে? ফাহাদ তার ক্যাবিনে সোহানা মির্জাকে নিয়ে আসতে বলে। কিছুক্ষণ পরে সেখানে গম্ভীর মুখে ঢুকে সোহানা। নাভানকে এখানে দেখে একটু অবাক হন, তারপরেও মুখে গম্ভীরতা বজায় রেখে তাদের সামনে এগিয়ে যায়। ফাহাদ দাঁড়িয়ে হাসি মুখে বলে ওঠে, আন্টি আপনি হঠাৎ এখানে, কোনো সমস্যা? সোহানাকে কথার উত্তর দিল না। সোহানা সে কথার উত্তর না দিয়ে নাভানের দিকে ফিরে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি এখানে কখন আসলে? সারাদিন তো তোমার খোঁজ পাওয়া যায় না। দেবদাস বনে গেছো? নাভান মায়ের এমন হঠাৎ কথায় চমকালো কিছু। তারপরও বলল, আসলে নিধির বিষয়টা নিয়ে কথা বলছিলাম, সেটার জন্য বাড়ির লোকজন আছে নাভান। কথাটা বলে সোহানা মির্জা ফাহাদের দিকে তাকিয়ে আবারও শান্ত গলায় বলে ওঠে, তোমার সাথে আমার কিছু কথা ছিল ফাহাদ, আর তোমার সাথেও জায়ান। ফাহাদ মাথা নেড়ে সম্মতি জানায়। সোহানা মির্জা ফাহাদের পাশের চেয়ারে বসে পড়লেন। জায়ান আর ফাহাদ একে অপরের দিকে দৃষ্টি বদল করে সোহানা মির্জার দিকে তাকালো। সোহানা খানিকক্ষণ চুপ থেকে দুজনের দিকে তাকিয়ে বলতে শুরু করেন, তোমরা দুজনে আমার মেয়ের জন্য অনেক করেছো। আসলে এমন বিপদের সময় তোমাদের কাছে পেয়ে আমি খুশিই হয়েছিলাম।
কিন্তু আমি চাই না তোমরা আর নিধির বিষয়ে ইনভলভ হও। সোহানার কথায় তারা তিনজন ভ্রু কুঁচকে যায়। ফাহাদ কিছু বলবে তার আগে জায়ান জিজ্ঞেস করে ওঠে, আমরা কি কোনো ভুল করেছি আন্টি? আমার জানা মতে তো নয়। জায়ানের কথায় হাসল সোহানা। তিনি মলিন কণ্ঠে বলে ওঠেন, ভুল নেই কোনো, শুধু একটা বাদে। নিধির এই বিপদে তোমরা পাশে থেকেছ, এর চেয়ে পাওয়া আমার কাছে আর কিছুই নেই। কিন্তু ফাহাদ, নিধিকে বিয়ে কেন করতে চাইছো তুমি? আমার মেয়েকে দয়া দেখিয়ে? রুমের একজন বাদে বাকি তিনজন অবাক হয়ে যায় এমন কথায়। জায়ান আর ফাহাদ দৃষ্টি মেলায়। তাদের মনে বাজে একটা কথা, বাবা মা কি কিছু বলেছে? তা না হলে তো সোহানের এখন কিছু জানার কথা না। নাভানো বিস্ময় হলো। ফাহাদ নিধিকে পছন্দ করে সে এটা জানতো, কিন্তু বিয়ের কথা কি করে বলল? বাবা মা আপনাকে কিছু বলেছে আন্টি? জায়ানের কথায় সোহানা মির্জা গম্ভীর গলায় বলে, তারা আমাকে কিছু বলেনি জায়ান, কিন্তু কি বলতো, তারা আমাকে সত্যিটা দেখিয়েছে। ফাহাদ, তোমার নিধির বিপদে পাশে থাকা অবধি ঠিক ছিল, কিন্তু দয়া করে বিয়ে করতে চাওয়াটা না। লোকে কি বলবে, সমাজ কি বলবে? আমরা যাই বলি, আমার মেয়ের জীবনে একটা ঘটনা ঘটে গেছে, সেটা মুছা যাবে না কখনো। আমি জানি নিধিকে এখন সমাজের সাথে লড়াই করে টিকে থাকতে হবে। সেটা ওর একার হোক, কারো সিম্প্যাথি ওর জন্য দরকার নয় এখন। সে নিজেই নিজেকে গড়ে তুলুক। তোমার হঠাৎ আগমন, সে তার জীবনকে আরও গুটিয়ে দিতে পারে। তোমার বাবা মায়ের সাথে আমি একমত। কে চাইবে এমন মেয়েকে মেনে নিতে, যে একটা রেপিড গার্ল? মা বাবা সবারই সবসময় ভালো চায়। তোমাদেরও একটা সোসাইটি আছে, সেখানে যে আমার মেয়ের নামে গুঞ্জন আসবে না তা তো নয়। সবটা ভেবে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হয়। আমি চাই না নিধি কারো কোনো পরিবারে নিত্য নতুন কটাক্ষ শুনুক। এর চেয়ে ওর সারা জীবন একা থাকাতে আমি সাপোর্ট করব। তাই তোমার কাছে রিকোয়েস্ট ফাহাদ, এই বিষয়টা এখানেই আজকে ম্যাশ করে দিবে, যাতে পরবর্তীতে এই কথা নিধির কানে না যায়। আর একটা কথা তোমার জন্য, যাতে তিথি আর ঈশানের বিয়ের যেন কোনো সমস্যা না হয়ে যায়। কথাগুলো একদমে বলে থামলেন সোহানা মির্জা। জায়ান এক ধ্যানে তাকিয়ে আছে ফাহাদের দিকে, যার চোখ মুখ এখন অত্যাধিক পরিমাণে লাল হয়ে আছে। সবসময় মজা খুনসুটিতে মেতে থাকা মেয়র ফাহাদ করিমের ভেতরটা শুধু একমাত্র জায়ান করিম ভালো চেনে। সে জানে সবসময় চুপচাপ থেকে হঠাৎ রাখলে ফাহাদ কী পরিমাণের কাণ্ড ঘটাতে পারে। সোহানা বসা থেকে উঠে ফাহাদের সামনে গিয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলে ওঠে, আমি জানি ফাহাদ, তুমি খুব বুঝদার। বিষয়টা ভালোভাবে বুঝে নাও, বাবা মায়ের দিকটাও ভেবে দেখবে। আর নিধির নামটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আমরা ওর পাশে আছি, ওর পরিবার, যাদের এখন নিধির পাশে থাকা সবার চাইতে এগিয়ে। কথাগুলো বলে সোহানা মির্জা দরজার দিকে এগিয়ে যায়। নাভানো মায়ের পেছন ছোটে। জায়ান ফাহাদের হাত ধরতেই ফাহাদ রক্ত চোখে তার দিকে তাকালো। রাজনীতিতে ঢুকে কিছুতে ভয় না পাওয়া জায়ান করিম তার ভাইয়ের এই বিশাল বড় রাগটাকে ভীষণ ভয় পায়। ফাহাদ জায়ানের হাতটা ছাড়িয়ে সোহানা মির্জাকে পেছন থেকে ডেকে ওঠে। সোহানা থামলেও পিছু ফেরে না। ফাহাদ নাভান আর জায়ানকে ডিঙিয়ে সোহানার সামনে এসে মুচকি হেসে বলে ওঠে, বিষয়টা কি আন্টি জানেন তো? আমি নিধিকে ভালোবাসি। শুনলেন তো, ভালোবাসি। 34 বছরের টাইম পাসের জীবনে এ প্রথম আসল ভালোবাসা খুঁজে পেয়েছি। তাই আপনারা, নিধি, বাবা মা আর বাকি সবাই চাইলেও নিধি আমার হবে, আর না চাইলেও, কারণ ওকে আমি আজকালের মধ্যেই তুলে নিয়ে বিয়ে করব। দেখি কে আটকায় আমাকে। এমন বিস্ফোরণ কথাগুলো বলে ফাহাদ রেগে রণমূর্তি ধারণ করে পার্টি অফিস থেকে বেরিয়ে যায়। সোহানা ফাহাদের এমন রাগ রিয়াকশন দেখে অবাক হলো বটে, শুধু হয়নি নাভান, সে ফাহাদের এমন রাগের তোপে পড়েছে বহুবার। জায়ান কপাল চাপড়ায়। তার মেয়েকে তুলে নিয়ে যাবে, তাকেই আবার হুমকি। জায়ান সোহানার সামনে এসে ঠান্ডা কণ্ঠে বলে, টেনশন নেবেন না আন্টি, ভাই অতিরিক্ত রেগে গেলে মাথা ঠিক রাখতে পারে না। আমি ভাইকে বুঝিয়ে বলবো। জায়ান কথাগুলো বলে নাভানকে ইশারা করে সোহানাকে নিয়ে যেতে। নাভানও সম্মতি জানিয়ে সোহানা মির্জাকে নিয়ে যায়। জায়ানও হতদন্ত হয়ে বাড়ির দিকে রওনা দেয়। তিথি আজ ভার্সিটি থেকে সোজা বাড়িতে এসেছে, সাথে নিয়ে এসেছে ইনায়াকেও। মিনারা বেগম আর মিজানুল করিম ইনায়াকে দেখে খুব খুশি হয়েছেন। নানা রকম গল্প জুড়ে দিয়েছেন তার সাথে। অনেক সময় গল্প গুজব শেষ করে তিথি লেগে যায় তার বিয়ের কথা নিয়ে। হাতে ধরে মাত্র 27 দিন আছে রেজিস্ট্রি ম্যারিডের। তিথির অলমোস্ট সব মার্কেট করা শেষ। কালকে আবার ইনায়াকে নিয়ে বেরোবে। কথার ফাঁকে তিথি ইনায়াকে বলে ওঠে, কাল নিধিকে সাথে নিয়ে আসবে ইনায়া।
দেখবে শপিংয়ে গেলে মনটা কিছুটা ভালো হবে। তিথির কথায় তিনজনেই তার দিকে তাকায়। মিনারা বেগম ও মিজানুল করিমের নিধির কথাটা শুনে মনটা একটু ভার হয়ে যায়। কি আর করার, সমাজ বলেও তো একটা কথা আছে। সোসাইটির লোকেরা কি বলবে, এই ভেবেই দুজনেই ফাহাদের ডিসিশনটা মানতে পারেনি। ইনায়া তিথির কথায় মান হেসে বলে ওঠে, দেখা করতে বললে তো দরজাই খুলে না। আসবে বলে মনে হয় কি? তারপরও চেষ্টা করব। তিথির মনটা সামান্য খারাপ হয়ে যায়। নিধি মিষ্টি একটা মেয়ে, তার এমন নিস্তেজ হয়ে যাওয়াটা খুব খারাপ লাগে। ইনায়া আর তিথি আবার বিভোর হয় তিথির বিয়ের আলাপে। বিয়ের সমস্ত প্ল্যানিং তিথি করবে, ও সব ইচ্ছে গুরুত্ব দেবে তার পরিবারের লোকজন। তাদের এই কথার মধ্যেও বাড়িতে ঢোকে ফাহাদ। গম্ভীর আর আকাশচুম্বী রাগ নিয়ে বাবা মার দিকে তাকিয়ে থাকে সে। হলরুমে বসা তাদের এই কথার মধ্যে বাড়িতে ঢুকে ফাহাদ। গম্ভীর আর আকাশচুম্বী রাগ নিয়ে বাবা মার দিকে তাকিয়ে থাকে সে। হলরুমে বসা চারজন ফাহাদের এমন অগোছালো রূপ দেখে অবাক হয়। মিনারা বেগম আর মিজানুল করিম একটু আঁচ পেয়েছেন ছেলে কেন চটে আছে, কিন্তু তারা কোনো কিছুই জিজ্ঞেস করলেন না। নিধির ঘটনায় সবারই মন খারাপ হয়েছে সত্যি। তার ভবিষ্যতের চিন্তা হয়, তাই বলে আবেগের বসে তার ছেলের নিধিকে বিয়ে করতে হবে। এ কেমন সিম্প্যাথি? ফাহাদ মেয়র নিধির হেল্প করতেই পারে, তাই বলে বিয়ে? এর জন্য মিনারা বেগম আর মিজানুল করিম বিষয়টা আর আগাবেন না। হলরুমে পিনপতন নীরবতা চলছে। এর মধ্যে বাড়িতে ঢুকে জায়ান। ইনায়ের দিকে সে এক নজর তাকিয়ে ফাহাদকে বলে ওঠে, ভাই রুমে চল, কথা আছে। ফাহাদ এক পাও নড়ে না। আচমকা মিনারা বেগমকে জড়িয়ে ধরে হাসি মুখে বলে ওঠে, কংগ্রাচুলেশনস মা। বলো তো কেন? কারণ তোমার মনের আশা ঠিক হতে চলেছে। তুমি শীঘ্রই শাশুড়ি মা হবে, কারণ আমি নিধিকে বিয়ে করতে যাচ্ছি। ফাহাদের এমন কাজ আর কথায় সবার চোখ কপালে, বিশেষ করে ইনায়া আর তিথি। নিধি আর ফাহাদ কেমনি কি তাদের মাথায় ঢুকছে না। মিনারা বেগম আর মিজানুল করিম কিছু বলতে গেলেই ফাহাদ মৃদু হেসে বলে ওঠে, আমি ওকে ভালোবাসি, শুনেছ? তাই আমি চাই না তোমরা এই বিষয়ে আর কোনো কথা বলো, কেমন? এ বলে ফাহাদ ওপরের দিকে অগ্রসর হতেই মিনারা বেগম ঝাঁঝালো শাসানি কণ্ঠে জবাব বলে ওঠে, তাহলে আমার কথাও মনে রেখো ফাহাদ তুমি। আমি নিধিকে এই বাড়ির বউ হিসেবে মেনে নেব না। ফাহাদ মায়ের দিকে বাঁকা চোখে তাকিয়ে হেসে ওপরে চলে গেল। মিনারা বেগম গমগমে মুখ নিয়ে হলরুম ছেড়ে চলে গেলেন। মিজানুল করিম জায়ানের দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে তিনিও চলে গেলেন। তিথি আর ইনায়া এবার জায়ানের দিকে তাকায়। জায়ানের চোখ এবার ইনায়ের দিকেই নিবদ্ধ ছিল। এসব কি হচ্ছে ব্রো? ভাই আর নিধি ইম্পসিবল, কেমনি কি? জায়ান তিথির দিকে তাকিয়ে আলতো হেসে বলে উঠল, শুনলি না তুই ভাই কি বলেছে? সে তাকে ভালোবাসে। তিথি কনফিউজড হয়ে যায় জায়ানের দিকে তাকিয়ে। তার মাথায় খেলছে না তারা দুজনেই তো দুজনকে দেখলে তেতে উঠত, কিন্তু ইনায়ের মাথায় আস্তে আস্তে সব ধরা দেয়। ফাহাদ প্রথম থেকেই নিধির প্রতি কোমল ছিল, আর নিধিও ফাহাদকে দেখতে না পারার কারণ বুঝে যায় সে। ইনায় গম্ভীর মুখে জায়ানের পানে তাকায়, আসন্ন পরিস্থিতি তার সুপ্ত অনুভূতিতে। এ দুনিয়াটা আসলেই বড্ড কঠিন, কোনো কিছু অনুকূলে নয়। জায়ান ইনায়ের চোখের দিকে তাকিয়ে হাসল, যেন ইনায়ের চোখের দিকে তাকিয়ে তার মনের ভেতর ঘটে যাওয়া ঝড়ের তাণ্ডব দেখতে পাচ্ছে সে। শপিং শেষে একটা পার্কে এসেছে ঈশান, তিথি, ইনায়ান, নিধি। খুব শান্ত পরিবেশ, নিলিবিলি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই জায়গাটি। দুপুর হওয়ার দরুন এখানে প্রায় জনমানুষের দেখা নেই আপাতত। তিথি কিছু ছবি ক্লিক করে ইনায়ের দিকে ক্যামেরা ধরে। সে যে এখন ফুচকা স্টলের সামনে দাঁড়িয়ে। তিথি এবার তার ডান পাশে বসে থাকা নিধির দিকে তাকালো। মলির মুখে অন্যদিকে তাকিয়ে আছে সে। তিথি একটা দীর্ঘশ্বাস ফেলে। নিধিকে অনেক কষ্টে ঈশান মানিয়ে নিয়ে এসেছে। শপিং করার পুরোটা সময় নিধি চুপচাপ ছিল, কোনো কথাই তেমনভাবে বলেনি। ঈশান আর তিথি মিলে নিধির শপিং কমপ্লিট করছিল। এক পর্যায়ে নিধির কিছু অস্বাভাবিক দিক লক্ষ্য করে ইনায়া। পুরুষ মানুষ দেখলেই তিথি কেমন ভয়ে কুঁকড়ে যাচ্ছিল, তাই তারা সবাই শপিং বাদ দিয়ে এখানে এসেছে। বাকিটা পরে করে নেবে। তিথি নিধির শুষ্ক মুখটার দিকে তাকিয়ে হাসল কিছুটা। মেয়েটা চমৎকার, ভাইয়ের বউ হলো মন্দ হবে না। তিথির ভাবনার মাঝে ইনায়া এসে পাশে বসে। সাথে একটা লোক 3 প্লেট ফুচকা আর সমোসা সিঙ্গারা নিয়ে এসেছে। লোকটা খাবারগুলো রেখে চলে যেই ইনায়া শান্ত গলায় নিধিকে বলে, তোমার প্রিয় ফুচকা নিধি, খেয়ে নাও ঝটপট। আমি খাবো না ভাবি,
ইনায়ের কথার জবাবে এতটুকু বলে নিধি আবার সামনে দৃষ্টি দেয়। ইনায়া কিছুটা শাসনের স্বরে বলে ওঠে, কোনো কথা শুনছি না। নিধি ঠোঁট উল্টে তিথি আর ইনায়ের দিকে তাকায়, তারপর ফুচকার প্লেট তুলে নেয়। ইনায়া তিথিকে খেতে খেতে নিজেদের মধ্যে কথা শুরু করে দেয়। কিছু সময় পর ঈশান এসে তাদের জলদি তাড়া দেয়। এখনও তোমাদের এই স্পেশাল ডিশ খাওয়া হয়নি, জলদি করো বলেই তিথির পাশে বসে পড়ে ঈশান। পাশ থেকে পানি বোতল তুলে মুখ লাগিয়ে অর্ধেকটা শেষ করে দেয়। তিথি তা দেখে অনেকটা তেতে ওঠে। ইয়াক, কী করলে এটা তুমি? মুখ লাগিয়ে খাওয়ার কী দরকার ছিল? ঈশান একটু অদ্ভুতভাবে তিথির দিকে তাকিয়ে আচমকা হেসে বলে ওঠে, লোকজনের পা দিয়ে গোলানো ময়দার ফুচকা খেতে পারো, আবার অন্য লোকের অদ্ভুতভাবে মাখিয়ে পরিবেশনও পছন্দ করো। বাড়িতে কি করে বানিয়ে নিয়ে আসে তা আর নাই বলি, আর আমি সামান্য বোতলে মুখ লাগিয়েছি বলে ইয়াক হয়ে গেল। আশ্চর্য! কে বলেছে এইসব মিথ্যে কথা? ইউটিউব ঘেটে দেখো গিয়ে। তিথি আর ঈশানের কথা লেগে যায় এক্ষুনি। ইনায়া আর নিধি অবাক হয়ে এদের ঝগড়া দেখছে। এরা নাকি বিয়ে করবে, সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি। শেষ মুহূর্তে ঈশানের সাথে কথাই না পেরে তিথি ফুচকার প্লেট ঈশানের গায়ের উপর ঠেলে গাড়ির দিকে চলে যায়। ঈশান হাঁ হয়ে যায় তিথির এখন কাণ্ডে। ইনায়ার আর নিধি একটু পরেই একযোগে হেসে ওঠে। ঈশান পানি নিয়ে শার্ট ক্লিন করতে করতে বলে ওঠে, জানো ইনায়া, কিছু মেয়েদের এটা জন্মগত স্বভাব, যুক্তিতে না পারলে জিনিসপত্র গায়ে ফেলা। ইনায়া আর নিধি হাসি থামিয়ে তিথির কাছে যায়। ঈশান বিল দিয়ে একটু পরে চলে আসে। তিথি এখনো ভীষণ রাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ইনায়া হালকা স্বরে জিজ্ঞেস করে, সামান্য কথা নিয়ে এত ঝগড়া? তোমরা সংসার করবে কি করে? তিথি নাক মুখ ফুলিয়ে বলে, সেটাই তো, ওকে বলে দাও শুধরে যেতে, না হলে তার রুমের একটা জিনিসও আমি আস্ত রাখবো না বলে দিলাম। ঈশান তিথির কথাকে অতটা গুরুত্ব না দিয়ে গম্ভীর গলায় বলে ওঠে, আমি নিধিকে নিয়ে যাচ্ছি, তোমরা যাও। তিথি মুখ বাঁকিয়ে নিজের গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে। ইনায়াও তিথির পাশে বসতে যাবে, তখনই সেখানে আরও একটা গাড়ি এসে ব্রেক কষে। তারা সবাই সেদিকে লক্ষ্য করে দেখতে পায় সেটা ফাহাদের গাড়ি। গাড়ি থেকে তখন নেমে আসে ফাহাদ। আজকে তার বেশভূষ একটু অন্যরকম। হোয়াইট ডেমিন প্যান্ট আর স্কাই ব্লু শার্ট ফাহাদের। খুব কম সময় ফাহাদ পাঞ্জাবি বাদে অন্য কিছু গায়ে জড়ায়। তিথি ভাইকে হাসলো একটু। ঝটপট গাড়ি থেকে নেমে ভাইয়ের কাছে এগিয়ে যায় সে। সব কিছু ঠিকঠাক আছে তো ভাইয়া? ফাহাদ সামনে এগোতে এগোতে শান্ত স্বরে বলে ওঠে, আপাতত সব ঠিকই আছে। ঈশান ফাহাদকে দেখে দৌড়ে তার কাছে আসে, অতঃপর মিনমিন করে বলে ওঠে, আমার কিন্তু ভয় লাগছে ভাইয়া। কালকের ঘটনা বড় মা সবাইকে জানিয়েছে, ইনফ্যাক্ট নিধিও জানে। প্লিজ ভেবে দেখো আরও একবার। ফাহাদ ঈশানের কথায় কোনো উত্তর দিল না। ইনায়া আর নিধি অবাক হয়ে দেখছে এদের কাণ্ড। ফাহাদকে দেখে নিধির মুখ টোটালি অন্ধকারে ছেয়ে গেছে। কালকে সব কথা মায়ের মুখে শুনে তার ভীষণ রাগ হচ্ছিল। এই মেয়ের কি টাইম পাস করার জন্য আর কোনো মেয়ে খুঁজে পাচ্ছে না নাকি? ফাহাদ নিধির দিকে তাকিয়ে হালকা হেসে ঈশানকে বলে ওঠে, চলো এবার যাওয়া যাক। এখন সময় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। চারদিকে ভেসে আসছে আজানের সুর। পাখিরা ফিরে যাচ্ছে নিজেদের নীড়ে। একটু গুমট পরিবেশ। রাজকীয় করিম ভিলাও সন্ধ্যায় কৃত্রিম লাল আলোতে জ্বলজ্বল করছে। বাড়িটির বাহিক অপার সৌন্দর্য তুলে না ধরলেই হয়, কারণ এর ভেতরে বাসকৃত মানুষগুলো এখন হাজার চিন্তায় আর কান্নায় ভেঙে গেছে। বাড়ির বিশাল বড় হলরুমে মাথায় আইস ব্যাগ ধরে পায়চারি করছে মিজানুল করিম। কিছুটা দূরে বসে কান্না করছেন মিনারা বেগম। কান্নাটা মূলত ভীষণ রাগে, চোখ দিয়ে পানি পড়ছে। কত করে বোঝানোর পরও ছেলে এই কাজ করতে পারল। মিজানুল করিম আইস ব্যাগটা ছুঁড়ে ফেলে চলতে থাকা টিভির সামনে এসে আবার বসলেন, যেখানে স্থানীয় সংবাদ মাধ্যমে সংবাদ পাঠিকা সুন্দর করে বলছে, ব্রেকিং নিউজ, বিয়ে করেছেন মেয়র ফাহাদ করিম। বিশিষ্ট শিল্পপতি নাহিদ মির্জার মেয়ে নিধি তাসনিমকে নিজের সহধর্মিণী হিসেবে কবুল করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক পেজে একটা পোস্টের মাধ্যমে এই কথা জানান মেয়র ফাহাদ করিম। শোনা যাচ্ছে কিছুদিন আগে গণধর্ষণ করা হয়েছিল নিধি তাসনিমকে। মিজানুল করিম আর কিছু দেখলেন না, টিভি অফ করে দিয়ে মিনারা বেগমের পাশে বসলেন। এর মধ্যে সোহানা আর নাহিদ মির্জা কয়েকবার ফোন দিয়ে বলেছেন ফাহাদ নিধিকে জোর করে বিয়ে করেছে। মিনারা বেগম এবার রেগে সামনে থাকা ফ্লাওয়ার ভাস ছুঁড়ে মারেন। মিজানুল করিম খেকিয়ে উঠলেন প্রায়। এই খবরদার, বাড়ির জিনিসপত্র ভাঙচুর করবে না একদম। যাও, মাথায় পানি ঢেলে ঠান্ডা হোক। ছেলের বউ আসবে, বরণ করতে হবে। এমন পরিস্থিতিতে আপনি আমার সাথে মজা করছেন? বাড়ি থেকেই বেরিয়ে যাব আমি।
তাদের কথার মধ্যেই জায়ান উপর থেকে নিচে নেমে আসে। দুপুরে অফিস থেকে এসে এতক্ষণ ঘুমিয়েছিল জায়ান। ঘুম ঘুম চোখে মিনারা বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, কি হলো তোমাদের? ঝগড়া করছো কেন? মিজানুল করিম টিভি অন করে দেয় জায়ানের উদ্দেশ্যে। একই নিউজ বারবার দেখানো হচ্ছে। জায়ান কোনো রিয়াকশন না দিয়ে সোফার ওপর আরাম করে বসে। মিনারা বেগম হতবাক হয়ে বললেন, কিছুই বলবি না? জায়ান ফুস করে একটা নিঃশ্বাস ফেলে বলে ওঠে, কি বলবো মা? ভালোবাসে, জোর করে বিয়ে করেছে, এতে আর কি বলার থাকে? তোমরা পারিবারিকভাবে মেনে নিলেই পারতে। মিজানুল করিম ভ্রু কুঁচকালেন। তিনি গম্ভীর গলায় বলে ওঠে, তাই তা দুজন দুজনকে পছন্দ করলে মেনে নিতাম। তোমার ভাইয়ের ভালোবাসা তো একপাক্ষিক। সবুর করো এই ভেবে যে এখনো মির্জা বাড়ির লোকেরা কেস ঠুকে দেয়নি। জায়ান বাবার সাথে আর তর্কে জড়ায় না। মিনারা বেগম রাগে গজগজ করতে করতে বলে, আমি নিধিকে কোনো দিন মেনে নেব না, কিছুতেই না। কেন মানবে না মা? সমস্যাটা কই? জায়ানের কথায় মিনারা বেগম দ্বিগুণ রাগান্বিত হয়ে উত্তর দেয়, তুমি জানো না সমস্যাটা কোথায়? ওই ধর্ষিতা মেয়ে কি করে করিম ভিলার বউ হতে পারে? কিছুতেই না। জায়ান মায়ের প্রতি রুষ্ট হয়ে যায় অনেক। সে বোঝানো সুরে বলে, তোমার কি হলো মা? তুমি তো এমন ছিলে না। এত গুড মম তুমি, বউ আসার আগে ট্রিপিক্যাল শাশুড়ি হয়ে গেলে। একবার ভাবো তো, নিধির জায়গায় তিথি থাকলে কি হতো? বাস্তবতায় মায়া দেখানো যায় না জায়ান। সবশেষে আমরা সামাজিক মানুষ, সমাজে বাস করি আমরা। মিজানুল করিম এবার শান্তভাবে বসে মিনারা বেগমকে বোঝাতে শুরু করলেন, মেনে নাও তো মিনা, ছেলেটা 34 বছরে একটা বিয়ে করলো, তাও আবার জোর করে। মেয়ে যে সহজে তোমার ছেলের সাথে সংসার করবে না তা 90% সত্যি। আমাদের এখন ফাহাদের পক্ষে থাকা দরকার। আর জায়ান তো আছে, তাকে তুমি নিজের মতো বউ এনে দিও। আর মেয়ের তো সামনেই বিয়ে। এসব ভুলানো কথায় দমলেন না মিনারা বেগম। তার উপর আরও খেপে গিয়ে বললেন, তিথির বিয়েও তিনি আটকে দেবেন। মিজানুল করিম পড়লেন মহাবিপদে। জায়ানকে মিনিয়ে বললেন, নিজের বিয়ের কথা বলে আপাতত সান্ত্বনা দে বাপ, না হলে আজ ভাই ভাবিকে বাড়িতে ঢোকাতে পারবি না। জায়ান দীর্ঘশ্বাস ফেলে উপরে চলে যায়। ডার্ক নেভি ব্লু কালারের একটা শার্ট জড়িয়ে নিচে নেমে আসে সে। অতঃপর মায়ের দিকে তাকিয়ে হালকা হেসে বলে, তোমার ছেলে আর ছেলের বউকে আনতে যাচ্ছি মা, বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি না। আর নিজের মনকে শক্ত করে গড়ে নাও, কারণ আমি কিছুদিন পর ইনায়াকে বিয়ে করছি। কথাটা বলে জায়ান গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়ে। বিস্ফোরণ ঘটিয়ে যায় করিম ভিলায়। মিনারা বেগম স্তম্ভিত হয়ে যায় কিছুক্ষণের জন্য। জায়ান আবার এটা কি শোনালো? মিনারা বেগমের মাথা প্রায় ঘুরছে। তিনি পিছন ফিরে মিজানুল করিমের দিকে তাকালেন। মিজানুল করিম ইতিমধ্যে আবার আইস ব্যাগ মাথায় চেপে ধরেছেন। ছেলের প্রথম কথায় খুশি হতে গিয়েও যে এত বড় ধাক্কা খাবেন সেটা তার জানা ছিল। তিনি ভয়ার্ত চোখে মিনারা বেগমের দিকে তাকান। ছেলে তো আগুন নেভানোর বদলে তার ওপর এক বস্তা তুষ ফেলে গেছে। এবার জাপানের সুনামি চলে এলো, এই আগুন থামবে বলে মনে হচ্ছে না। বাড়িটা কাঠের বাংলো বাড়ি, শহরে থেকে বেশ কিছুটা দূরে। সন্ধ্যার পরে নির্জন হয়ে আছে চারপাশ। বাড়িটা ফাহাদকে তার দাদু ছোটবেলায় কিনে দিয়েছিলেন। ফাহাদের জন্য এটা নিরিবিলি প্রাকৃতিক দৃশ্যের সাথে মিলে যাওয়ার বেস্ট একটা জোন। পুরো বাড়িটা জুড়ে সাদা বাতি চারপাশে আলোকিত করে রেখেছে। গোলাকৃতির কাঠের বাড়িটির এক পাশে বড় লিভিং রুম, সেখানে কাঠের কারুকার্যের সোফা রাখা। লিভিং রুমের বিশালতার মাঝে এখন শুধু সোফাগুলোই ঠিক আছে, বাকি সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। আর সেগুলো করেছে নিধি। তখন রাস্তা থেকে সবাই ফাহাদের এই বাংলো বাড়িতে এসেছিল। এখানে কি ঘটবে তা নিধি আর ইনায়া ছাড়া সবাই অবগত ছিল। মাঝ রাস্তায় ঈশানকে অবশ্য নিধি জিজ্ঞেস করেছিল, কোথায় যাচ্ছে তারা? ঈশানের একটাই ছোট উত্তর ছিল, তারা ঘুরতে যাচ্ছে। বাংলোতে এসে কাজী রেজিস্টার দেখে ঘাবড়ে গিয়েছিল নিধি। তার হঠাৎ মনে পড়ে গিয়েছিল ফাহাদ সোহানা মির্জাকে কি বলেছিল। 2-2 4 মিলালো ইনায়াও। তাদের ভাবনা সত্যি হয় যখন সত্যি ফাহাদ বলে সে নিধিকে এক্ষুনি বিয়ে করবে। দ্বিমত পোষণ করা নিধি অনেক চেষ্টা করেছিল বিয়েটা আটকাতে, সাথে ইনায়াও। তার কাছে সবটা এখন বাড়াবাড়ি মনে হয়েছিল। সে ফাহাদকে বুঝাতে চেয়েছিল ফাহাদ নিধির জন্য ঠিক হলেও এখন বিয়ের সময় ঠিক নয়। কিন্তু কি করার, তিথি আর ঈশানও ফাহাদের সাথেই ছিল। শেষ মুহূর্তে নিধি কবুল বলেছিল ফাহাদের কথায়। নাভানের একটা ভিডিও দেখায় ফাহাদ নিধিকে। তার কথা ছিল জায়ান আর নাভানকে আটকে রেখেছে।
জায়ান নাভানকে আটকে রেখেছে। নিধি যদি কবুল না বলে তাহলে খারাপ হয়ে যাবে। এ যাবৎ ইনায়াও দমে যায়। রাজনৈতিক নেতাদের আর বিশ্বাস কি? জায়ান গুন্ডা সব করতে পারে, কিন্তু আসল ফোকাস আসে বিয়ের পর, নাভানকে সুস্থ সবল দেখে। নাভানের কাহিনী তাদের প্ল্যান অনুযায়ী ছিল। তৎক্ষণাৎ নিধি ভীষণ রেগে যায়। অতপর এই কাণ্ড ঘটায় বাংলোতে। অতিরিক্ত ডেসপায়ার হয়ে যাওয়ায় নিধিকে এখন ইনজেক্ট করে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তিথি সোফায় বসে ফেক নীল ঠিক করছে। নিধিকে থামাতে গিয়ে তার অবস্থা খারাপ হয়ে গেছে। ইনায়া তার পাশে চুপচাপ বসে আছে। ঈশান নাভান দাঁড়িয়ে কথা বলছে। ঈশান ভয়ে ভয়ে নাভানকে বলে, যাই বলো ভাইয়া, আমি বাড়িতে যেতে পারবো না। বড় মা নিশ্চয়ই রণমূর্তি ধারণ করে আছে। কাজটা ঘটানোর আগে কই ছিল আপনার ভয়? এটা কি আদেও ঠিক করেছেন আপনারা? নাভান কিছু বলার আগেই দুজনকে জিজ্ঞেস করে ইনায়া। দুজনে চুপচাপ হয়ে থাকে। তিথি একটা দীর্ঘশ্বাস ফেলে ইনায়ার উদ্দেশ্যে বলে ওঠে, তুমি একটু বেশিই টেনশন করছো ইনায়া, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তিথি রিল্যাক্স মুডে বাড়ির বাইরে চলে যায়। ঈশানও তার পিছু নিল। ফাহাদ আপাতত নিধির কাছে আছে। জলদি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ইনায়া। ইনায়া হলরুমে দাঁড়ানো নাভানের দিকে দৃষ্টিপাত করছে। এ কদিনে চেহারার হাল খুবই করুণ হয়েছে নাভানের। চোখের নিচে কালো দাগ, ফর্সা মুখটায় জলজল করছে। নাভান শান্ত পায়ে হেঁটে ইনায়ের সম্মুখীন হয়। জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে হালকা হেসে বলে, আই নো ইনায়া, তুমি আজকের বিষয়টা স্বাভাবিকভাবে নিচ্ছ না, কিন্তু ফাহাদ নিধির জন্য পারফেক্ট। কলুষিত এই সমাজে নিধি পারফেক্ট জীবনসঙ্গী ছাড়া চলতে পারবে না। পদে পদে তার অতীতের সেই দিন তাকে লোকজন মনে করিয়ে দেবে। ইনায়া দীর্ঘশ্বাস ফেলে। অতপর নাভানের প্রায় বিঁধে যাওয়া চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করে, তা আপনি জানেন না নিধি ফাহাদ ভাইকে পছন্দ করে না? কি করে এত কিছুর পর সে স্বাভাবিক হতে পারবে? নাভান, একটু সময় দিতেন, জোর করে কিছুই ভালো হয় না। নাভান মান হাসল, তারপর মিনমিন গলায় বলে ওঠে, আসলেই জোর করে কিছুই ভালো হয় না। যেমন তুমি আর আমি। আবার কিছু ক্ষেত্রে হয়। আমি অধম, আমার ভালোটা বুঝতে পারিনি। আশা করি নিধি আমার মতো ভুল করবে না, সে মেনে নিবে সবটা। বিয়েতে রাজি ছিলেন না, আমাকে বলতে পারতেন, আমি পিছু হাঁটতাম নাভান। কিন্তু বাবা মায়ের রাগ আপনি আমার আমি অবুঝের প্রতি ছেড়েছেন। তারপর বউ থাকতে অন্য নারীর সংস্পর্শে ছিলেন আপনি, যা আমাকে খুব পুড়িয়েছে নাভান। যদি বাবা মা থাকতো, আপনার যাওয়ার পরের দিনই মির্জা বাড়ি থেকে নিয়ে আসতো। সেখানেই আপনার আর আমার সম্পর্কের ইতি ঘটত। আর না আপনি 9 মাস পর ফিরে এসে আমার কাছে মাপ চাইতেন। সবটা হয়েছে আমার কপালের জন্য। সেজন্য নিজের আত্মসম্মান গুলিয়ে আপনার বাড়িতে থাকতে হয়েছে আমাকে। যাই হোক, সবশেষে ডিভোর্স তো হয়ে গেছে আমাদের। নাভান নিশ্চুপ হয়ে থাকলো। কথাগুলো চরম সত্য। নাভান ভাবল, আসলে সে কানাডা থাকাকালীন দিনগুলোতে একদিনও ইনার কথা মনে পড়েনি। অদিতি সত্যি জানার পরেও না। অদিতি না গেলে সে বাড়ির দিকে আসতো না। ইনফ্যাক্ট সে এসেছিল ইনায়াকে মুক্তি করতে। নাভান কিছু বলার আগেই সেখানে আগমন ঘটে জায়ানের। ইনায়া তার দিকেও ক্ষেপা দৃষ্টি নিয়ে নিক্ষেপ করে। জায়ান তা দেখে চমৎকার হাসলো। ইনায়া রেগে গিয়ে জায়ানের সামনে দাঁড়ায়। এই সব কিছু আপনার প্ল্যান, তাই না? আপনি ফাহাদ ভাইকে উস্কিয়েছেন? জায়ান মাথায় বাজ পড়ার মতো রিয়াকশন দিল। অসহায় মুখ করে বলে, ট্রাস্ট মি হরিণী, আমি দুপুর থেকে সন্ধ্যা অবধি ঘুমিয়েছিলাম। খবর পেয়ে মাত্রই আসলাম। তুমি আমাকে মিথ্যা দোষারোপ করছো? আপনাদের বিশ্বাস নেই। কথাটা বলে ইনায়া নিধিকে যে রুমে রাখা হয়েছে সেখানে যায়। জায়ান দীর্ঘশ্বাস ফেলে ইনায়ের রুমে দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, তুমি আমাকে আজও ঠিকঠাক বুঝতে পারলে না হরিণী? নাভান এতক্ষণ ইনায়ার জায়ানের দিকে তাকিয়েছিল। তার মস্তিষ্কে শুধু ইনায়ের কথাই বাজছে। জায়ান ডানে পাশে নাভানের দিকে লক্ষ্য করে। তারপর সামনে গিয়ে দাঁড়িয়ে অদিতির বিষয়ে জানতে চায়। নাভান জানায় অদিতি এখনও ভিডিও ফুটেজ দিয়ে ব্ল্যাকমেল করছে। জায়ান আর নাভান সেই রুমের দিকে অগ্রসর হয়। ইনায়ার রুমে ঢুকতেই দেখতে পায় ফাহাদ নিধির শিউরে বসে আছে। নিধি এখনও ঘুমে। ফাহাদ ইনায়াকে দেখে মান হাসলো। অতপর বলতে শুরু করলো, এছাড়া আমার আর কোনো কিছু রাস্তা ছিল না ইনায়া। বাবা মাও আমার পক্ষে ছিল না। এদিকে নাভানের বাড়ির লোকজনও বেঁকে বসেছিল। তারপর আবার অদিতি, সেই নিধিকে লোক দিয়ে গ্যাংরেপ করিয়েছে। আবার সেটার ফুটেজ দিয়ে ব্ল্যাকমেল করছে নাভানকে। অদিতি আমার হাতে ছোঁয়ার বাইরে। সে যদি একবার ভিডিও লিঙ্ক শেয়ার করে দেয়, বুঝতে পারছো কি হবে? নিধিকে পাওয়ার আকাঙ্ক্ষা আমার শেষ হয়ে যেত। তাই এই পদক্ষেপ। সব শুনে এনায়া বাকরুদ্ধ হয়ে গেছে। অদিতিকে আর কতভাবে ঘৃণা করা যায়?
তার সেটা জানা নেই। একটা বাচ্চা মেয়েকে তার আর নাভানের মাঝে এনে সে ভুল করছে। পরক্ষণে ইনায়ের মনে হলো এসবের জন্য নাভান দায়ী। তার ভুলের মাসুল নিধিকে গুনতে হচ্ছে। নাভানকে তার পরিবার অনেক সুযোগ দিয়েছিল অদিতিকে ছাড়তে। সে সুযোগটা ছিল ইনায়া, সেটাও নাভান ব্যর্থ। কখনো কখনো কিছু ভুলের মাসুল অনেক কষ্ট দিতে হয়। আবারও কিছু নতুন ভুল ভোরের সন্ধান দেখায়। নাভান যে ভোর দেখতে পারেনি, ইনায়া মলিন মুখের নিধির দিকে তাকালো। এই মেয়েটা কেন এত কিছু সাফার করবে? ইনায়া ভাবনায় মশুল হতেই সেখানে নাভান জায়ানের আগমন। জায়ান ফাহাদের পাশে এসে দাঁড়াতেই সে বলে ওঠে, কি ব্যাপার, বাড়িতে সব কিছু ঠিকঠাক আছে তো? মাকে বুঝিয়েছেন তো? জায়ানের মনে পড়ে বাড়ির কথা। সে তো মাকে বোঝাতে গিয়েও আরও আগুন জ্বালিয়ে এসেছে। তার হঠাৎ মিজানুল করিমের জন্য খুব মায়া হলো। না জানি তার বাবা কি সহ্য করছে। জায়ান ফাহাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে, সেসব বাদ দে, একটুকু ঝামেলা বাড়বে। তুমি একটা কাজ করো, নিধিকে এক্ষুনি বাড়িতে নিয়ে চলো। ডোজ শেষ হবার আগে। মায়ের বরণ বাদ। সে জেগে গেলে তোমার বাড়ি যেতে চাইবে না কিনা সন্দেহ। ফাহাদ মাথা ঝাঁকায়। আসলে জায়ানের বুদ্ধি উত্তম। সে নাভানকে বলল গাড়ি বের করতে। নাভান যেতেই ফাহাদ নিধিকে কোলে তুলে নিল। তারপর অগ্রসর হয় বাহিরে। জায়ান যেতে নিলেই ইনায়া তার সামনে এসে দাঁড়ায়। আপনি কি করে জানেন নিধিকে ঘুমের ওষুধ ইনজেক্ট করা হয়েছে? জায়ান উত্তর দিল না। ইনায়ের দিকে তাকিয়ে হাসতে লাগলো। ইনায়া রেগে গিয়ে বলে ওঠে, কারণটা আমিই বলছি। এসব প্ল্যান আপনার করা ছিল। এবারও কিছু বলল না জায়ান। ইনায়া শাসনের ভঙ্গিতে বলে ওঠে, নিধির জ্ঞান ফিরলে আপনার নামটাই প্রথম বলবো। তারপর এই বাড়ির জিনিসপত্রের মতো আপনার অবস্থা হবে। জায়ানের হাসি আরও চওড়া হলো। ইনায়া বিরক্ত হয়ে বলে উঠল, আপনি একটা হিংস্র বাঘ। কথাটা দরজার দিকে এগিয়ে গিয়েও থেমে যায় ইনায়া। আবার পিছু ফিরতে গেলেই জায়ান চওড়া গলায় বলে, ঘাড় ঘুরিয়ে পিছে ফিরো না নিরহ হরিণী। এই ভাগ কিন্তু নিমিষেই বগল ধাবা করে ফেলবে। ইনায়ার ফিরল না। রাগ দেখিয়ে হন হন বেরিয়ে গেল। জায়ান এবার মুচকি হেসে ইনায়ার পথ অনুসরণ করে। নিধির গৃহপ্রবেশ ফাহাদের কোলে চড়েই হয়েছিল ঘুমন্ত অবস্থায়। মিনারা বেগম তখনকার শকেই আছেন। ফাহাদের কোলে নিধিকে দেখে কোনো বিস্ময় হলেন না মিনারা বেগম, নড়লেনও না। এক জায়গায় স্থির হয়ে বসেছিল। মিজানুল করিম দু একবার চোরা চোখে তাকিয়েছিলেন মিনারা বেগমের দিকে। অতঃপর চোখের ইশারায় ছেলেকে উপরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। সকাল সকাল ঘুম ভাঙে নিধির। আর মোড়া ভেঙে আসে। আশেপাশে তাকাতেই হালকা বোঝা চোখ পুরোপুরি খুলে যায় তার। এ কোথায় আছে সে? পুরো মাস্টার বেডরুম এক নজর ভুলিয়ে তার পাশে শোয়া ফাহাদের দিকে তাকায় নিধি। তখনই মনে পড়ে কালকের ঘটে যাওয়া ঘটনাগুলো। ফাহাদ কি তবে তাকে বাড়িতে নিয়ে এসেছে? নিধি বেড থেকে নেমে ফাহাদের পাশটায় এসে দাঁড়ায়। ফাহাদ উপর হয়ে শান্তিমতো ঘুমাচ্ছে। নিধি সেটা সহ্য হলো না। পাশ থেকে এক চোখ পানি ফাহাদের উপর ঢেলে দেয়। হঠাৎ শরীরে পানি পড়ায় ঘুম থেকে চমকে ওঠে ফাহাদ। ভালো করে চোখ খুলে সামনে তাকাতেই দীর্ঘশ্বাস ফেলে ফাহাদ। ঠোঁট উল্টে বলে ওঠে, বউ আসতেই ঘুমের 13টা বেজে গেল। থাক, ব্যাপারটা মন্দ নয়। তুমি এভাবেই আমার ঘুম ভাঙাবে কেমন? রাগটা দ্বিগুণ হলো নিধির। কিরমিরিয়ে বলে ওঠে, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? তুমি বোধহয় ভুলে গেছো কাল আমরা দুজনকে কবুল বলে স্বীকার করেছি। তো সেই হিসেবে তুমি এখন থেকে আমার ঘরের ঘরণী হয়ে থাকবে। ফাহাদ সতেজ একটা হাসি দিয়ে এই কথাটা বলে ওঠে। নিধির রাগ যেন তরতর করে বাড়ছে। ফাহাদ চটজলদি বিছানা থেকে উঠে নিধির সামনে সোজা হয়ে দাঁড়ায়। ফাহাদের শরীরে কাপড় বলতে শুধুমাত্র একটা কালো ট্রাউজার প্যান্ট। সুদর্শন সুবিশাল দেহে কিছু পুরনো কাটা ছেঁড়ার দাগ বহমান। নিধির চোখে সামান্য কিছুক্ষণের জন্য পড়ে সেটা। তৎক্ষণাৎ সে চোখ সরিয়ে ফাহাদের দিকে তাকায়। তারপর কাট গলায় বলে ওঠে, মিথ্যা কথা বলছেন আপনারা সবাই। আমি এক্ষুনি আমার বাড়ি যাব। যেতে দিন আমাকে। আমার বাড়িতে দিয়ে আসুন। এটাই তো তোমার বাড়ি। বারবার বাড়িকে নিজের বাড়ি দাবি করছো। সেটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। ফাহাদ এবার একটু গম্ভীর গলায় বলে কথাটা। নিধি হালকা তাচ্ছিল্য হেসে বলে ওঠে, আপনার কি মনে হয় আমি আপনার সাথে সংসার করব? মোটেও না। আমাকে কতদিন এভাবে আটকে রাখতে পারবেন আপনি? আমি ঠিক চলে যাব। তাহলে আর কি, শিকল বেঁধে তোমাকে এই রুমেই বেঁধে রাখবো? নিধি রেগে গিয়ে ফাহাদের মুখোমুখি দাঁড়িয়ে কিছু বলতে যাবে,
তার আগে ফাহাদ তাকে দু হাতে বুকে জড়িয়ে নেয়। নিধি প্রথমে একটু শান্ত থাকলেও মোচড়ামুচড়ি শুরু করে দেয় ফাহাদের থেকে ছোটার জন্য, কিন্তু ফাহাদ আরও টাইট করে ধরে রাখে নিধিকে। ফাহাদের উদম শরীরে পুরুষালী গন্ধে নিধি সম্মোহনের ন্যায় বুক থেকে মাথা উঠিয়ে ফাহাদের চোখের দিকে তাকালো। এমন একটা সুযোগের সন্ধানে হয়তো ছিল ফাহাদ। খার নামিয়ে মিলিত করল দুই জোড়া উষ্ঠধয়। চমকিত নয়ন জোড়া আরও চমকে উঠল নিধির। হঠাৎ করে তার শরীর কাঁপতে শুরু করে। যে কম্পনের অস্তিত্ব ফাহাদ খুঁজে নেয়, সে তড়িৎ গতিতে নিধিকে ছেড়ে দেয়। ফাহাদ বুঝল সে এটা ভুল করে ফেলেছে। নিধিকে নর্মাল করতে হালকা হেসে বলে ওঠে, সব দোষ তোমার ঘরনি। আদর পাওয়ার জন্য আমার কাছে চলে এসেছ, পরের বার নিজেকে কন্ট্রোল করো। এটা বলে ফাহাদ কোনো রকম নিধির সামনে থেকে কেটে ওয়াশরুমে ঢুকলো। দরজা লাগিয়ে কিছুক্ষণ পরে শুনতে পেল রুমে ভাঙচুরের আওয়াজ। ফাহাদ সেটাতে মন না দিয়ে ফ্রেশ হয়ে 30 মিনিট পর বাইরে আসে। যা ভেবেছি তাই, রুমের দফা রফা করে ফেলেছ নিধি। এই মেয়ের রাগ হলে জিনিসপত্রের উপর ঝাল মেটায়। ফাহাদ অসহায় মুখে নিধির দিকে তাকালো। তার এত সুন্দর ডেকোরেশন করা রুমের একই হাল করেছে নিধি। নিধি রেগে ফুসফুস করে ফাহাদের দিকে এগিয়ে যায়। আমাকে যেতে না দিলে আপনার পুরো বাড়িকে রণক্ষেত্র বানিয়ে ফেলবো। ফাহাদ টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বলে ওঠে, তাই করো, ভেঙে ফেলো সব। জিনিসপত্রগুলো পুরনো ছিল বটে। ভাবছি যৌতুক হিসেবে তোমার বাবার থেকে এই পুরো বাড়ির ফার্নিচার নিয়ে আসবো, কি বলো? নিধি উত্তর দিল না। ফাহাদ সাবধানে পা ফেলে আলমারির ড্রয়ার থেকে এক কাপড়ের ব্যাগ এনে নেয় নিধিকে। নিধি কোনো কথা না বলে সেটা নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়, কারণ গত 2 দিন এখনও একই কাপড় পরনে তার। ফাহাদ দীর্ঘশ্বাস ফেলে ফোন হাতে তুলে নেয়। রুমটাকে ঠিক করার দরকার। ইনায়ের ক্লাস কমপ্লিট না করেই ভার্সিটি থেকে বেরিয়ে এসেছে। তিথি কারণ জিজ্ঞেস করলে বলে এসেছে তার ভালো লাগছে না। হোস্টেলে এসে ফিরেনি। রাস্তা দিয়ে এক মনে সামনে হেঁটে যাচ্ছে। মন খারাপটা অনেক তার। গতকাল শেষ রাতের দিকে একটু বৃষ্টি হওয়ার দরুন পিচঢালা রাস্তা সামান্য ভিজে রয়েছে। এখনও প্রচুর বাতাস বইছে চারদিকে। রাস্তার দুই পাশে সারিবদ্ধ ভিজে গাছগুলো যেন সতেজতা বজায় রেখে চলছে। মাঝে মধ্যে 2-1 ফোঁটা পানি ইনায়ের ওড়না ঢেকে মাথায় পড়ছে। এমন দৃশ্য মন ভালো হলো না ইনায়ের। বাস স্টপ থেকে বাসে উঠে পড়ে সে। গন্তব্য তার পুরান ঢাকার দিকে। বাবা মার মৃত্যুর আজ 1 বছর পূর্ণ হয়েছে। আজ যেন একটু বেশি তাদের কথা মনে পড়ছে ইনায়ের। তাদের পারিবারিক কবরস্থানে ইনায়ের বাবা মাকে দাফন করা হয়েছে। আজ উদ্দেশ্য বাবা মায়ের কবর জিয়ারত করা। বাসের জানালা দিয়ে বাইরে তাকায় ইনায়া। গুড়ি গুড়ি বৃষ্টি আবার শুরু হয়েছে। তার ছিটে ফোঁটা ইনায়ের মুখে এসে লাগছে, কিন্তু জানালাটা বন্ধ করে না সে। চোখ বন্ধ করে থাকে ইনায়া। আমি বিশাল আকাশে জমে থাকা ঘন কালো আধারের মেঘ। তুমি সেই মেঘের 1 ফোঁটা বৃষ্টি। সে তুমি আমি হতেই সৃষ্টি। তবুও কত দূরত্ব তোমার আমার। সেটা কি ভাগ্য নাকি তোমার জন্য? হঠাৎ এমনটা কথা শুনে চোখ মেলে তাকালো ইনায়া। বাসের পাশে জায়ানের কালো মার্সিডিস। জায়ান ড্রাইভিং সিটে বসা, চোখ তার ইনায়ের দিকে, মুখে দুষ্টু হাসি। ইনায়ের মুখে হালকা বৃষ্টির পানিগুলো সে মুছে নেয়। ইনায়া গম্ভীর চোখে জায়ানের দিকে তাকায়। জ্যামে পড়ে এই লোক এখন ছন্দ বলতে মন চাইছে। ইনায়া মৃদু স্বরে জিজ্ঞেস করে ওঠে, কি চাই? আমাকে ফলো করছেন না তো? জায়ান বাঁকা হাসে, সরু দৃষ্টি নিয়ে আবার জিজ্ঞেস করে, কই বললেন না তো? দূরত্ব কি ভাগ্য না তোমার জন্য? ইনায়া কোনো উত্তর দেয় না। যানবাহনের হর্ন, মানুষের কোলাহল আপাতত যেন তার কাছে সব মিউট হয়ে আছে, এমনকি জায়ানের কথাও। জায়ান সিটে হেলান দিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করে, তা আমার থেকে পালানোর জন্য শহর ছাড়ছ না তো? ইনায়া ভ্রুকুটি কুঞ্চিত করে আশেপাশে তাকায়, আবার গাড়ি নিচু করে জায়ানের পানে তাকিয়ে হালকা স্বরে বলল, আমি আপনাকে এতটাও ভয় পাই না যে আমাকে শহর ছাড়তে হবে। আমি পুরান ঢাকায় যাচ্ছি। সাহস তো মন্দ নয়। তুমি একা কেন যাচ্ছ? তিথিকে তো নিয়ে যেতে পারতে। থেমে গিয়ে মনটা নরম করে ফেলল ইনায়া। তারপর মৃদু কম্পিত স্বরে বলে ওঠে, আজ বাবা মায়ের মৃত্যুবার্ষিকী, তাদের কথা একটু বেশি মনে পড়ছে। জায়ান আর কিছু বলল না। সুন্দর মলিন মুখটার দিকে তাকে গলা উঁচিয়ে বলে ওঠে, জলদি ফিরে এসো। আজ দরকারি কাজে পড়ে গেছি, না হলে সঙ্গে যেতাম।
এনায়া হালকা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখতে পায় জায়ানের গাড়ির পেছনে জিপে করে বসে আছে তার ছেলেপেলেরা। এনায়া তাকাতে 32 পাটি দাঁত বের করে সব কটা সালাম দিয়ে ওঠে। এহেন কাণ্ডে এনায়া হকচকিয়ে যায় হঠাৎ। কিছু মানুষও লক্ষ্য করছে সেটা। পাবলিক প্লেসে আসলে এটা অসহ্যকর। ইনায়া দেখে সব কটার হাতে হকি স্টিক। ইনায়া নাক ফুলে জিজ্ঞেস করে, গুন্ডামো অব্যাহত রয়েছে এখনো? তা আমি আবার কবে ভালো ছিলাম? তুমি ইদানিং আমাকে ভালো মানুষ ভেবেছ? প্রেমে পড়ে যাওনি তো আবার? ইনায়া হতভম্ব হয়ে গেছে এমন কথায়। মুখ ভেঙে সামনে তাকায় সে। আর কেন কোনো কথা বলবে না। বাসের কিছু লোক তাকিয়ে আছে ইনায়ের দিকে। ইনায়ারও সেদিকে ফিরে না। জ্যাম ছাড়তেই দুজন দুজনের গন্তব্যে যেতে শুরু করে। মির্জাবাড়ির পরিবেশ কিছুটা শান্ত আছে আপাতত। গতকাল নাভানার ঈশানকে খুব বকেছিল বাড়ির সবাই। সোহানা মির্জা হতবাক ছেলের কাণ্ডে। অতঃপর নাভান বোঝানোর পর কিছুটা স্থির হয়েছে তিনি। আয়েশা মির্জা একটু খুশি হলেও টেনশনে আছেন। পরের বাড়িতে তার নাতনির কী না হাল হবে কে জানে। তারপরও নাভানের কথা অনেক বিশ্বাস রেখেছেন তিনি। আজ তারা সবাই করিম ভিলায় যাবেন। নিধির সাথে এত কিছু ঘটে গেছে, হঠাৎ করে এখন সেই পরিস্থিতি কিভাবে নিজেকে ঠিক রাখবে? সকাল সকাল বাড়ির সবাইকে একসাথে বের হতে দেখে হঠাৎ আর নাভানার ঈশান একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ঈশান কিছু বলবে না বলে পণ করেছে। কাল তার বাবা নওয়াজ মির্জা সবার সামনে কান মলে দিয়েছিল। নিপা তাদের সামনে এসে তাড়াহুড়ো করে বললেন, তোরা উঠছিস না কেন? তাড়াতাড়ি চল। আচ্ছা মা, কী দরকারি এভাবে এখন তাদের বাড়িতে গিয়ে হামলা দেবার? যদি তোমাদের অপমান হতে হয়। ঈশানের বোকা কথায় নিপা যেন রেগে গেল ভীষণ। সে দাঁত কিরমিরে বলে ওঠেন, অপমান করবে মানে? সাথে যে পুলিশ নিয়ে যাব সেটা কি তোরা জানিস না? কি পুলিশ? দুজনের মাথায় যেন বাড়ি পড়ে। নাভান নাহিদ মির্জার দিকে অসহায় মুখে বলে, এসব কি বললো বাবা? এটা করলে কিন্তু আমরাও ফেঁসে যাব। নাহিদ মির্জা একটু হেসে উঠে, দেখো, যদি ভালোই নিধিকে ছেড়ে দেয় তো ভালো, না হলে আমার আর কিছু করার নেই। নাভান সোহানা মির্জার দিকে তাকিয়ে অবিশ্বাস দৃষ্টি নিয়ে বলে, তোমাকে বলেছিলাম ফাহাদ নিধির জন্য পারফেক্ট। সোহানা মির্জা নিজের মতো কাজ করে যাচ্ছেন। নাভানের কথার উত্তর দেন না। নাভান রেগে নিজের রুমে চলে আসে। ভেবেছিল এভাবে বিয়ে হলে পরিবার মেনে নেবে, নিধিরও আপত্তি থাকবে না। কিন্তু সব গোলমেলে হয়ে যাচ্ছে। হঠাৎ হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন বেজে ওঠায় নাভান ফোন বের করে। মেসেজটা দেখেই নাভানের কুচকানো কপাল সরু হয়ে যায়। স্পোর্ট গলায় শুধু উচ্চারণ করে, ইনায়া। মির্জাবাড়ির সবাই এখন করিম ভিলায় আছে। সকলের মুখ থমথমে অবস্থায়। মিনারা বেগম গতকাল থেকে ফাহাদের সাথে একটা কথাও বলেনি। তিনিও বেশ শান্তই আছেন আপাতত। সকালবেলায় ফাহাদ নতুন ফার্নিচার এনে রুমের লোকজন নিয়ে সেটা করাচ্ছিল। মিজানুল করিমের ছেলের রুমের হাল দেখে উচ্চ স্বরে হেসেছিলেন। বুঝিয়েছিলেন ফাহাদকে, বিয়ে করে এবার বোঝো মজা। খালি গায়েই এতক্ষণ লোকজনের সাথে সব কিছু ঠিকঠাক করতেই মির্জাবাড়ির লোকেরা আসেন বাড়িতে। নিধিমাকে দেখেই তার কোল জড়িয়ে শুয়ে পড়ে। এখনও একই অবস্থায় আছে। ফাহাদ এখনও খালি গায়ে দিব্যি তাদের সামনে বসে আছে, কারণ সে শরীরে কিছু জড়ানোর সময় পায়নি। নাহিদ মির্জা এসে নিধিকে নিয়ে যাওয়ার কথা তুলেছেন। ফাহাদও এক কথায় সেটা নাকচ করে দিয়েছে। এ নিয়ে কিছু কথা কাটাকাটি হয়েছে দুই পরিবারের মধ্যে। মিজানুল করিম নওয়াজ মির্জা আর নাহিদ মির্জাকে বোঝানোর স্বরূপ বলে উঠল, দেখুন ভাই, বিয়েটা তো ছেলে খেলা নয়। যেভাবেই হোক বিয়েটা তো হয়েছে, সেটা আমাদের মানতে হবে। ঝগড়া বিবাদ করে সমস্যা বাড়িয়ে লাভ নেই আর। নাহিদ মির্জা মিজানুল করিমের কথায় মাথা ঝুঁকালেন কিছুটা, তারপর গম্ভীর গলায় বললেন, তা ঠিক, কিন্তু এখন নিধির মনের যা অবস্থা, সে নিজেকে এখনো ভালো করে ট্রমা থেকে বের করতে পারেনি। এই অবস্থায় এমন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া নিধির জন্য খুব একটা ভালো হবে বলে মনে করছি না। নিধি যেহেতু চাইছে ও যাক আমার সাথে, বাকিটা সে সুস্থ মাথায় ভেবে দেখবে ফাহাদের সাথে সংসার করবে কিনা। নাহিদ মির্জার কথা শেষ হতেই ফাহাদ খেপা সারেন নাই বলে উঠল, আমি নিধিকে যেতে দিচ্ছি না কোথাও, সে চাইলেও না। সোহানা মির্জা তখন চুপ থেকে দীর্ঘশ্বাস ছেড়ে ফাহাদের দিকে তাকায়। শান্ত গলায় তাকে বলে ওঠে, আমাদের মেয়ে যেহেতু যেতে চাইছে, তাতে তুমি বাধা দিতে পারো না। জোর করে কিছুই হয় না। তুমি নিধিকে জোর করে মিথ্যা বলে বিয়ে করেছো,
সেটা উচিত হয়নি। গার্ডিয়ান হিসেবে এখন আমরা যা চাইবো তাই হবে। ফাহাদের পাশে বসা আয়েশা মির্জা বসে পান চিবোচ্ছেন। তার এই বাড়িতে এসে মদ ঘুরে গেছে। তিনি এখন জোর করে হলেও নিধিকে এই বাড়িতে রেখে যাবেন, মনে মনে সেটাই আটছেন। ফাহাদ সোহানা মির্জার কথায় নাখোশ হয়ে বলল, আইন অনুযায়ী আর ধর্ম মতে নিধির গার্ডিয়ান এখন আমি। ওর আর আমার কথা অনুযায়ী চলতে হবে, সেটাতে আপনারা বাধা দিতে পারবেন না। আমি থাকবো না আপনার সাথে, বাড়িতে গিয়ে আপনাকে ডিভোর্স দিব আমি। হঠাৎ করে মুখ উঠিয়ে বলে ওঠে নিধি। ফাহাদ ভ্রুকুচকে নিধির দিকে তাকালো। ডিভোর্স দেবে মানে কি? না তার বউকে আর মির্জা বাড়ির সংস্পর্শে রাখা যাবে না। গলার জোর অনেক বেড়ে গিয়েছে। ফাহাদ কিরমিরিয়ে কিছু বলতে যাবে, তার আগে আয়েশা মির্জা খেকিয়ে ওঠে, চুপ করো তোমরা সবাই, আমি এখানে আছি না তো কি? নাহিদ নওয়াজ, আমি ভাবছি নিধিকে আমরা নেব না। বিয়ে তো একবারই হয়, সম্পর্কটাকে একটা সুযোগ দেই আমরা। মিজানুল করিম হ্যাঁ মিলালেন ওনার সাথে। ফাহাদ খুশি হলো অনেক। দাদি তার কাজ সহজ করে দিবে মনে হয়। নিধির মাথায় যেন বাঁশ পড়ল। দাদি কি বলছে এসব? সোহানা মির্জা অবাক হলেন। আয়েশা মির্জা হঠাৎ মদ ঘোরালেন কেন? দাদি কি বলছো এইসব? মা আপনার মাথা ঠিক আছে তো? আয়েশা মির্জা সোহানা আর নিধির কথায় কোনো গুরুত্ব দিলেন না। ছেলেদের দিকে তাকে আবার বলে উঠল, শুনেছিস কি বলেছি? এ নিয়ে আর কোনো কথা শুনতে চাইছি না। নাহিদ মির্জা আর নওয়াজ মির্জা একে অপরের দিকে তাকালেন। আয়েশা মির্জার মতিগতি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। নওয়াজ মির্জা শান্ত গলায় বলেন, মা এখানে নিধির মতের গুরুত্ব বেশি। ও যেটা চায় সেটাই হওয়া উচিত। রাগ তার মত চা, সে তো জানেই না তার ভালো কোনটায়। এতক্ষণ নীরব ভূমিকা পালন করা নিপাবের মুখ খুলল। তিনি ভ্রুকুচকে আয়েশা মির্জাকে জিজ্ঞেস করে ওঠেন, মা আপনিই তো চেয়েছিলেন না নিধি এখানে থাকুন, আর এখানে এসে মত পাল্টে ফেললেন? আয়েশা মির্জা মুখ ভেঙালেন। কথার কোনো উত্তর না দিয়ে তার পাশে বসা ফাহাদের দিকে তাকালেন। এদিকে পরিবেশ ঠান্ডা করে দিয়েছেন আয়েশা মির্জা। নিধি মায়ের আঁচল ধরে বরাবর বলছে তাকে নিয়ে যেতে। ফাহাদ আয়েশা মির্জার গাল ধরে ফিসফিস করে বলে ওঠে, ধন্যবাদ দাদি আমার বউকে দিয়ে যাবার জন্য। আয়েশা মির্জা হাসলেন কিছুটা, অতঃপর ফাহাদের দিকে তাকিয়ে এবার ভ্রু কুচকালেন। গম্ভীর কণ্ঠে আস্তে করে জিজ্ঞেস করলেন, তা নাচ জামাই, তোমার কাপড় কই? এমন খালি গায়ে ঘুরছো কিসের জন্য? বেশ আছে দাদি, কি আর বলবো। কালকে থেকে আপনার নাতনি আমাকে কাপড় পরতেই দিচ্ছে না, আর এখন আপনাদের দেখে ঢং করছে। আয়েশা মির্জা অবাকের ভঙ্গিতে বলে ওঠেন, সত্যি? ফাহাদ হাসি মুখে মাথা নাড়ায়। এখন তো আয়েশা মির্জা নিধিকে আরও আগে নিবে না। স্বামীর সাথে এমন থাকাটাই তার জন্য উত্তম। নিধির ফাহাদের এমন মিথ্যা কথায় হা হয়ে গেল। রাগী দৃষ্টিতে ফাহাদের পানে তাকায় সে। হঠাৎ করে ফাহাদের ফোনে জায়ানের কল আসে। ফাহাদ ফোন রিসিভ করে ভ্রু কুঁচকে ফেলে খানিকটা, তারপর হতদন্ত হয়ে ওপরে গিয়ে গায়ে শার্ট জড়িয়ে আসে। মিনারা বেগম ছেলের এমন তাড়াহুড়ো দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করেন, কোথায় যাচ্ছিস? কোনো সমস্যা? জায়ান ঠিক আছে তো? জায়ান ঠিক আছে মা, ইনায়া কিডন্যাপ হয়েছে, আমি আসছি। এই বলে ফাহাদ হতদন্ত হয়ে বাড়ির বাহিরে সবাই যায়। পরিস্থিতি এখন অন্যদিকে। বাড়ির সবাই অবাক হয়ে যায়। ইনায়াকে কিডন্যাপ করলো কারা? হঠাৎ করে সবার মনে ইনায়ার জন্য ভয় শুরু করে দেয়। নিধির মতো ইনায়ের হাল হবে না তো? সোহানা মির্জা আতঙ্কিত মুখ নিয়ে নাহিদ মির্জার দিকে তাকালো। ওনাকে বেশ চিন্তিত লাগছে। মিজানুল করিম প্রথমে একটু খাবড়ে গেলেও এখন কিছুটা নিজের মনকে স্বস্তি দিচ্ছেন এই ভেবে যে জায়ান ইনায়ের কিছুই হতে দেবে না। আয়েশা মির্জা এবার ভ্রু কুঁচকে বললেন, ছেলে দুটো ওখানেই যায়নি তো? সকালে কিসের জন্য জানি পুলিশ ইনফর্ম করার কথা ছিল। নওয়াজ মির্জা কথাটাকে উড়িয়ে দেন। তিনি শান্ত গলায় মায়ের পানে তাকিয়ে বলে ওঠেন, তেমনটা হবে না মা। ঈশান আর নাভান এই বিষয়ে জানলে আমাদের বলতো ঠিকই। কেউ কোনো উত্তর দিল না। সামনের পরিস্থিতির জন্য শুধু সবাই ইনায়ের জন্য দোয়া করতে লাগলো। বাবা মা হারা মেয়েটা যেন কোনো ভুল কিছু না হয়। সোহানা মির্জা নিধিকে বুকে নিয়ে ইনায়ের জন্য কাঁদতে লাগলেন। তিনি ইনায়ের বাবা মাকে দেওয়া কথাটা রাখতে পারেননি। মিনারা বেগম মিজানুল করিমকে তাগিদ দিলেন জায়ানকে কল করার জন্য। মিজানুল করিম তাই করলেন, কিন্তু ফোন তোলেনি জায়ান। না জানি আমার ছেলে দুটো আবার কোন বিপদে পা দেয়। আমার কি ভাগ্য, দুই ছেলে তো মহান নেতা হতে গিয়ে নিজেদের জীবন দিয়ে শেষ করে দিচ্ছে। একজনের বউ ধর্ষিতা আর অন্যজন বিয়ে করবে ডিভোর্সি। এই দিন দেখার জন্য ছেলেদের মানুষ করেছিলাম।
মিনারা বেগমের কথায় আশ্চর্য হলে বনে গেল সবাই। এ নয় এ নয় যে নিধিকে ধর্ষিতা বলেছে। আশ্চর্য হয়েছে ডিভোর্সের কথা শুনে। সোহনা মির্জা মিনারা বেগমকে জিজ্ঞেস করে ওঠে, মানে কার কথা বলছেন আপনি? মিজানুল করিম মিনারা বেগমকে চুপ করতে বলেছেন। তারপরে মিনারা থামেন না। তিনি কিছুটা রাগ নিয়ে বলে ওঠেন, আপনাদের ডিভোর্সি বউ ইনায়া, যাকে এখন আমার ছেলে বিয়ে করতে চাইছে। তাই আমি বলছি, সারা দেশের সমাজ সেবা আমার ছেলেরা নিয়ে রেখেছে। কেউ আর কোনো কথা বলার ভাষা পেল না। চুপচাপ হয়ে গেল যেন সব কিছু। নিধিও অবাকের পর্যায়ে। এজন্যই কি জায়ান ইনায়ের প্রতি এত আগ্রহ প্রকাশ করে? উত্তর মিলে না কোথাও। সব যেন ইনায়ের ফিরে আসায় রয়েছে। পুরান ঢাকায় ইনায়েদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে নাবান। তখন অদিতি তাকে ফোনে ইনায়ের ভিডিও দিয়ে এখানে আসতে বলেছিল। নাবান তৎক্ষণাৎ শুধু ঈশানকে এই ব্যাপারে জানিয়ে পুলিশ আনতে পাঠিয়ে দেয়। ফাহাদকে মেসেজ করে দেয় সবটা। অদিতি নাভান সতর্ক ছিল যেন কেউ কিছু জানতে না পারে। কিন্তু নাভান রিস্ক নিল একটু। নাভান বাড়িতে ঢুকবে সেই মুহূর্তে দুজন লোক নাভানের মুখে রুমাল চেপে ধরে। নাভান বুঝে গিয়ে অনেক ছোটার চেষ্টা করে ওই লোকগুলোর থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। কিন্তু শেষে রক্ষা আর হয় না। ট্রিপ বোঝাজে আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসে নাভানে। শরীরের ভর ছেড়ে দেয় মাটিতে। সময় অতিবাহিত হয় ঘন্টার পর ঘন্টা। নাভান নিভু নিভু চোখে আস্তে আস্তে করে তাকায়। মাথাটা প্রচণ্ড ঝিমিয়ে রয়েছে তার। একটা বিছানায় শোয়া নাভান। হঠাৎ করে ইনিয়ার কথা মাথায় আসতেই নাভান বিছানা থেকে উঠে বসে। বহু কষ্টে দাঁড়িয়েও তাল পাচ্ছে না নাভান। এটা কোন জায়গা তার মাথায় ধরছে না। রুমটা বাইরে থেকে লাগানো। নাভান রুমের মধ্যে থাকা গ্লাসের পানি দিয়ে মুখ ভেজালো। তখনই ওয়াশরুমের দরজা খোলা শব্দ পেল নাভান। পেছনে ফিরতে রাগে কিরমিরিয়ে ওঠেন নাভান। তার পেছনে অদিতি দাঁড়ানো। খোলামেলা লাল একটা নাইটি পরে অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে অদিতি। ঠোঁটে তার আবেদনময়ী হাসি লেগে আছে। নাভানের রাগ হলো ভীষণ। সে প্রচণ্ড রেগে জিজ্ঞেস করে, হচ্ছেটা কি? কি চাইছো তুমি? ইনায়া কোথায়? অদিতির মুখের হাসি আরও চওড়া হলো। সে লাস্যময়ী ভঙ্গি করে নাভানের সামনে আসে। দুহাতে নাভানের গলা জড়িয়ে লো ভয়ে যে বলে ওঠে, প্লিজ নাভান, আমাদের এই মিষ্টি সময়ে ইনায়াকে কেন মনে করছো? এনজয় দিস নাইট। নাভানের রাগের মাত্রা ছড়ালো। হঠাৎ করে অদিতির গলা চেপে ধরে সে। তারপর হিসিয়ে বলে ওঠে, আমার হাতে মরার আগে এত শখ হয়েছে তোর যে এখানে চলে এসেছিস? নিধির সাথে যা করেছিস তার জন্য তো তোকে আমি জানি মেরে ফেলবো। অনেক জোরে গলা চেপে ধরায় অদিতির দম বন্ধ হয়ে আসছে প্রায়। তবুও ঠোঁটের হাসি বজায় রেখে আস্তে করে বলে ওঠে, আজ এই প্রথমবার এমন হলো যে তুমি আমাকে এরূপ অবস্থায় দেখে প্রশংসা করনি। সব ওই ইনহায়ের জন্য হয়েছে। আমার পেট পারফরমেন্স কি এতটাই খারাপ ছিল নাভান? ওই যে সামান্য মেয়ের জন্য তুমি আমাকে ছেড়ে দিয়েছ? নাভানের হাত আরও ধীর করে। অদিতি এবার দম বন্ধ হয়ে যাবার পালা। বহু কষ্টে বলে ওঠে, ইনায়াকে দেখতে চাইবে না বেবি? নাভান ফট করে হাতের বাঁধন আলগা করে। অধৈর্য হয়ে জিজ্ঞেস করে, ইনায়া কই? কী করেছিস ওর সাথে? অদিতি গলায় ধরে কাশতে থাকে। কিছুক্ষণ পরে নিজেকে সামলে দেয় সে। তারপর ওপরের নাইটিটা গায়ে লাগিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নাভান অদিতির পিছু করে একটা রুমে যেতে থমকে যায়। অদিতির দিকে নাভান রক্ত চোখে তাকিয়ে ইনায়ের কাছে যায়। মেঝেতে পড়ে আছে ইনায়া। নাভান ইনায়াকে দেখে আতকে উঠল। পুরো শরীরে চাবুকের মার। গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট। ঠোঁট কেটে রক্ত পড়ছে। ইনায়ার পুরো শরীরেই মার। নাভান কোথায় ধরবে, কি করবে বুঝতে পারল না। চোখের কার্নিশ পেয়ে এক ফোঁটা পানি বের হবার আগে সেটা মুছে নেয় নাভান ভাবে সব তার জন্য হয়েছে। তার পাপের শাস্তি সবাই কেন পাচ্ছে? কেউ ভুল করে তো মাপ পায়, কিন্তু নাভান বড় পাপ করেছে। সেটার মাপ হলেও তার দহন সারা জীবন বইতে হবে। তার পাপের জন্য নিজের বোন, পুরো পরিবার শেষ হয়েছে। আবার এখনই নায়া। নাভানের চোখ পানিতে ভরে গেছে, কিন্তু সেটা সে শত চেষ্টা করেও ধরে রাখতে পারেনি। গাল বেয়ে ইনায়ের চোখের উপর পড়তে ইনায় মৃদু নড়ে ওঠে। হালকাভাবে পাপড়ি ঝাঁপায় সে। নাভানকে দেখে বেশ অবাক হলো ইনায়া। নড়তে গিয়েও পুরো শরীর ব্যথায় কেঁপে ওঠে। ঠোঁট উল্টে দেয় ইনায়া। নাভানের জানটা
যেন বের হয়ে যায়। ইনায়ের গালে আলতো হাত রেখে মৃদু স্বরে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে? নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। ইনায়া কোনো উত্তর দিল না, চুপটি করে রইল। নাভান আলতো হাতে ইনায়াকে ওঠালো, তারপর অদিতির ভয়ঙ্কর চোখে তাকিয়ে বলে ওঠে, আর কত নিচে নামবে তুমি? লজ্জা করে না তোমার? অদিতি হাসে, তারপর আফসোস নিয়ে বলে ওঠে, ওই মেয়ের নামও তো শুনতে চাইতে না, আর এখন? আর তোমাকে পাওয়ার জন্য আরও নিচে নামতে পারবো আমি। আমাকে কেন ঠকালে নাভান? আমার জীবনের ওই একটা বড় পাপ যে হেরে রেখে তোমার মতো সিলভার স্কিন আমি বেছে নিয়েছিলাম। মায়ের শত বাধা না মেনে তোমাকে আমি লাইফে জায়গা দিয়েছিলাম শুধু একটা কারণে। তাহলে আমার মনে হয়েছিল তুমি আমার জন্য পারফেক্ট ম্যাচ। তার জন্য বিয়ে করেও তার মুখ না দেখে তোমার কাছে চলে গিয়েছিলাম। তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু তুমি আমাকে পাবার জন্য নিজের বাচ্চাটা মেরে দিলে। কত জঘন্য তুমি! অদিতি নাভানের কথায় হেসে ওঠে, অতঃপর শান্ত গলায় বলে, তাতেও তোমার মন গড়ল না নাভান? তাতেও তোমার সব পেয়ে পেলাম না? অদিতি একটা দীর্ঘশ্বাস ফেলে কাউকে ডাকলো, অতঃপর সেখানে পরপর বলিষ্ঠ দেহের 8জন ছেলে এসে ঢুকে। একজন অদিতির হাতে 2টা ফাইল ধরিয়ে দেয়। অদিতি নাভানের সামনে এসে হাঁটু গেড়ে বসে তারপর ফাইলগুলো দেখিয়ে বলে, এখানে বিয়ের রেজিস্ট্রি পেপার, আর এটা তোমার সমস্ত সম্পত্তির দলিল, যা তুমি এখন আমাকে দিয়ে বিয়ে করার সময় লিখে দেবে। ইনায়া তখন সব কিছু শুনছিল। সে ক্লান্ত চোখে তাকায়। নাভান ইনায়াকে চোখে একবার তাকে অদিতিকে বলে ওঠে, আমি তা কেন করব? অদিতি ঠোঁট বাঁকিয়ে হেসে ওঠে। ইনায়ার দিকে একবার তাকে 8জন ছেলেকে দেখিয়ে ফিসফিস করে বলে ওঠে, তুমি কি চাও ওর অবস্থা নিধির মতো হোক? ইনায়ার গা গুলিয়ে আসে। সে নাভানের দিকে আরও এগিয়ে বসে, মনে মনে শুধু একজনের নাম জপতে থাকে, নাভান। এবার ভয়ঙ্কর ভাব রেগে বলে ওঠে, আরও কত নিচে নামবি তুই, যতক্ষণ না তোমাকে পাচ্ছি? আর এটা মনেও নিও না কেউ তোমাদের বাঁচাতে আসবে। আমি জানতাম নাভান তুমি পুলিশ ইনফর্ম করবে, তাই তো ভুল অ্যাড্রেস দিলাম তোমাকে। তাড়াতাড়ি পেপারগুলোতে সাইন করে দাও। তুমি তা করলেই ইনায় সেফ থাকবে। বলে নাভানকে একটা চোখ টিপ দিয়ে উঠে যায় অদিতি। চারদিকে মাগরিবের আজানের ধ্বনি বেজে ওঠে। নাভান যেন পরিস্থিতির বাইরে চলে যাচ্ছে। কি করবে এখন?